আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের থার্ড এক্সামটা হয়ে গিয়েছে। সেটারই সলিউশন ক্লাস নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। যে প্রশ্নটা তোমরা পরীক্ষা দিয়েছো এটা কিন্তু খুব সহজ ছিল। এক কথায় এর থেকে ইজি এক্সাম মনে হয় না তোমরা আর দিয়েছো। প্রথম যে ২টা এক্সাম ছিল সেটা একটু কঠিন ছিল, বাট তুলনামূলক এই এক্সামটা অনেক সহজ হওয়ার কথা। যেহেতু প্রশ্নটা একদম ইজি পার্ট থেকে চলে আসছে, তাহলে চলো আমরা প্রশ্নটা সলিউশন করি। তো আমরা যখন বাংলা বা ইংরেজি এই টাইপের প্রশ্নের সলিউশন করি তাহলে শুরুতেই আমরা কি করে ফেলি, এমসিকিউ পার্টটার সমাধান করার চেষ্টা করি। কারণ এমসিকিউ পার্টে তোমাদের একটু কনফিউশন বেশি থাকে তুলনামূলক রিটেন পার্ট থেকে। কারণ রিটেন পার্টে আমরা কম বেশি সবাই লিখে ফেলতে পারি, বাট এমসিকিউ পার্টে আমাদের একটু ঝামেলা হয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের প্রশ্নে মুভ করি। দেখো, প্রথম এমসিকিউতে কি জানতে চাচ্ছে, বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছ, যখন গুচ্ছ চলে আসবে, শব্দের গুচ্ছ, তখন তোমাকে একটা বিষয় খুব ভালো করে জানতে হবে। বাক্যে যখন একটা শব্দ ব্যবহার করা হয় তখন তাকে পদ বলা হয়। আর একাধিক শব্দ যখন একই রকম বৈশিষ্ট্য ধারণ করে তখন তাদেরকে বর্গ বলা হয়। তাহলে বিষয়টা তোমাকে জানতে হবে, বর্গ বর্গ মানে হচ্ছে একের অধিক শব্দ, ২টা ৩টা ৪টা ৫টা যাই হোক না কেন, একের অধিক শব্দ যখন একসাথে একটা বাক্যে বসে এবং একই জাতীয় মিনিং ক্রিয়েট করে বা সমজাতীয় পদের আন্ডারে থাকে তখন তাকে বর্গ বলা হয়। এখন বর্গগুলো হচ্ছে লিটারালি ৪ প্রকার। এখন দেখো, যদি বিশেষ্য জাতীয় শব্দ হয় তাহলে বর্গগুলো হবে বিশেষ্য পদ, যদি শব্দগুলো বিশেষণ হয় তাহলে বর্গটা হবে বিশেষণ বর্গ, আবার শব্দগুলো যদি ক্রিয়া জাতীয় হয় তাহলে বর্গটা হবে ক্রিয়া বর্গ, আর শব্দগুলো যদি ক্রিয়া বিশেষণ হয় তাহলে বর্গটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। রাইট? তাহলে দেখো শুরুতেই কি বলতেছে তোমাদেরকে, বিশেষণ জাতীয়। তাহলে শুরুতেই তোমাকে মেনশন করে দিয়েছে যে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলা হয়। যেহেতু বিশেষণ, তাহলে আমাদের বর্গটা হবে বিশেষণ বর্গ। আর যদি এখানে বিশেষ্য থাকতো তাহলে আমাদের বর্গটা হতো বিশেষ্য বর্গ। ক্রিয়া থাকলে অনুমান করতে পারতেছো ক্রিয়া বর্গ, ক্রিয়া বিশেষণ হলে ক্রিয়া বিশেষণ বর্গ। যেহেতু বিশেষণ তাহলে বিশেষণ বর্গ হবে কোথায় আসছে, দেখো আমাদের আছে সি নাম্বারে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে সি। তাহলে বুঝতে পারছো, একদম ইজি প্রশ্ন। দেখো, এখন ২ নাম্বার যেটা নিয়ে আমরা আগেই কথা বলেছি সেটাই ২ নাম্বার আবার প্রশ্নে দিয়ে দিয়েছে। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশ কি বলে। দেখো, বাক্যের মধ্যে যখন একটা শব্দ দিয়ে গঠিত হবে বা একটা শব্দ থাকবে তখন তাকে পদ বলা হয়, বাট একাধিক যখন থাকবে, যখন এই কথাটা বলা থাকবে একাধিক মানে একের অধিক শব্দ যখন থাকবে তখন তাকে বলা হবে বর্গ। ঠিক আছে? দেখো, বর্গ আছে আমাদের বি নাম্বারে। তাহলে চলো আমরা সি নাম্বারে চলে যাই। পদ অনুযায়ী কিসের নাম করা হয়। পদ অনুযায়ী বর্গের নাম করা হয়। দেখো, একটু আগে আমরা বলেছি যে বর্গ, দেখো এ নাম্বারে আছে, এখানে কিন্তু বর্ণ দেওয়া আছে, বর্গ আর বর্ণ বানানটা একটু কেয়ারফুলি দেখবা, না হয় কিন্তু এখানে মানে ভুল হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তাহলে দেখো, পদ অনুযায়ী আমাদের বর্গের নামটা কিভাবে হয়। পদটা যদি হয় বিশেষ্য বা নাউন তাহলে বর্গটা হবে বিশেষ্য বর্গ, পদটা যদি বিশেষণ হয় বর্গটা হবে বিশেষণ বর্গ, পদটা যদি ক্রিয়া হয় বর্গটা হবে ক্রিয়াবর্গ। রাইট? এভাবে হবে, যেহেতু আমাদের ৪ প্রকার বর্গ আছে তাহলে ৪ প্রকার পদ দিয়ে ৪ প্রকার বর্গ হবে। দেখো, এখন আবার সেম প্রশ্ন তারা রিপিট করেছে যে বর্গ কত প্রকার। দেখো, বর্গের কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, বর্গ থেকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি সবগুলোর অ্যান্সার ইজিলি দিতে পারবা, এত বেশি সময়ও লাগবে না তোমার। সরি। এখন দেখো, তাহলে পদ অনুযায়ী বর্গ হচ্ছে ৪ প্রকার। কারণ আমাদের বিশেষ্য বর্গ হয়, বিশেষণ বর্গ হয়, ক্রিয়া বর্গ হয়, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ হয়। তাহলে আমাদের ৪ প্রকার বর্গ হয়। আর নামকরণ কিভাবে করতেছি, বিশেষ্য মানে পদগুলো দেখে দেখে আমরা বর্গের নামকরণ করতেছি। এটা আগেই আমরা বলে আসছি যে এখানেই বলা আছে প্রশ্নটা। তারপর দেখো, সে লিখছে আর হাসছে, বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ। তাহলে আমরা জানি পদ অনুযায়ী বর্গ হয়। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে লিখছে আর হাসছে হচ্ছে ক্রি জাতীয় পদ, মানে কোন পদ এটা। দেখো, যদি তুমি দেখো চিন্তা করো, সে হচ্ছে এখানে বিশেষ বিশেষ সরি, সেটা হচ্ছে সর্বনাম সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে দেখো, লিখছে আর হাসছে এটা একটা কাজ করা বুঝাইতেছে, আর আমরা ক্রিয়াটা মানি হচ্ছে কোনো কিছু কাজ করা। ঠিক আছে? তাহলে আমাদের এটা এটা পেয়ে গেলাম আমরা ক্রিয়া। লিখা বা হাসা, তুমি ইংলিশে একটু দেখো, যদি লিখা মানে হচ্ছে রাইট, হাসা মানে লাভ, এগুলো হচ্ছে বার্ব। যেহেতু এগুলো আমরা ইংলিশে ইজিলি আমরা ধরতে পারি, বাংলার ক্ষেত্রে আমাদের একটু ঝামেল হয়, বিকজ আমরা বাংলা গ্রামারটা তেমন বেশি পড়ি না। হ্যাঁ, এখন দেখো, আমরা জানি পদ অনুযায়ী বর্গের নাম হয়। যেহেতু আমরা পদটা আইডেন্টিফাই করলাম কি ক্রিয়া,
তাহলে আমাদের বর্গটা হবে ক্রিয়াবর্গ, রাইট? তাহলে দেখো ক্রিয়াবর্গ কোথায় আছে? সি নাম্বারে। তাহলে অ্যান্সারটা হবে তোমার সি। বুঝতে পারছো? তোমাকে আগে যে শব্দটা বলা হবে ওই শব্দটার পদটা নির্ণয় করবা। যদি বাই এনি চান্স এই শব্দগুলো আমাদের বিশেষ্য হয়ে যেত তাহলে বর্গটা হতো বিশেষ্য বর্গ। যেহেতু আমরা ক্রিয়া পেয়েছি তাহলে আমাদের বর্গটা হবে ক্রিয়াবর্গ, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন 6 নম্বরে যাই। দেখো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় বিশেষ্য। সরি, বিশেষ্য না, তাকে বলা হয় উদ্দেশ্য। ঠিক আছে? আমরা জানি একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। যদি আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণটা জাস্ট এভাবে দেখো। উদাহরণটা আমরা জাস্ট এখানে একটু লিখি যে ধরো রহিম বই পড়ে। ওকে, এখন দেখো এখানে কে বই পড়ে, কার সম্পর্কে কিছু বলা আছে? রহিম সম্পর্কে বলা আছে। তাহলে যার সম্পর্কে বলা আছে সে হবে আমাদের উদ্দেশ্য, রাইট? এটা হয়ে যাবে আমাদের উদ্দেশ্য। এখন উদ্দেশ্য সম্পর্কে কি বলা আছে? দেখো উদ্দেশ্য সম্পর্কে বলা আছে সে হচ্ছে বই পড়ে। যেইটা বলা থাকবে এটা বই হ্যাঁ, যেইটা বলা থাকবে বা যে কাজটা তার সম্পর্কে বলা থাকবে সেটা হচ্ছে আমাদের বিধেয়, রাইট? তাহলে দেখো বাক্যের আমাদের দুইটা পার্ট। তাহলে প্রশ্নটা যদি এইভাবে ঘুরিয়ে আসে যে উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা বলা থাকে তাকে কি বলা হয়? তাকে বিধেয় বলা হয়, একদম সিম্পল। আর যাকে উদ্দেশ্য করে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। হ্যাঁ, এখানে উদ্দেশ্য আছে তার মানে এখানে উদ্দেশ্য হবে না, এরকম কনফিউজড হওয়া যাবে না, কারণ বাক্যের দুইটা অংশই থাকে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। নর্মালি সাবজেক্টটা উদ্দেশ্য হয়ে যায় আর সাবজেক্টের পরে যা আছে বাক্যের সবটা বিধেয় হয়ে যায় নর্মালি, তবে সামটাইমস এটার কিছু ব্যতিক্রমও থাকে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের 6 নাম্বার শেষ, চলো আমরা 7 নাম্বারে মুভ করি। দেখো 7 নাম্বারে কি জানতে চেয়েছে? 7 নাম্বারে বলতেছে যে বলছে যে এই সব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখন দেখো কি বলতেছে, এই সব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এই সব মিলিয়ে, ঠিক আছে, এই সব মিলিয়ে বর্গ হলো কি? দেখো এই সব মিলিয়ে কোথায় আছে? আমাদের এইখানে। এখন আমাদের চিন্তা করতে হবে, আচ্ছা আমরা কি 6-এ যাব? এখানে 6, রাইট? তাহলে আমরা 7ই অ্যান্সার করবো এখন। হ্যাঁ, দেখো এখন এই সবটা বুঝতে হবে কাকে মেনশন করতেছে এখানে। কি এইসবে কি হয়? দেখো তুমি জাস্ট চিন্তা করো, তৈরি হয় চিনি বা শর্করা। এখন এইসবে কাকে মিন করতেছে? তৈরি হওয়াকে না চিনি বা শর্করাকে কাকে মিন করতেছে? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করার চেষ্টা করো। দেখো এইসব মিলিয়ে কি তৈরি হয় না চিনি বা শর্করা, এটাকে মেনশন করতেছে। যেহেতু এটা হচ্ছে আমাদের বিধেয়, তা বিধেয়কে যখন মেনশন করবে তাহলে আমরা এটা হয়ে যাবে বিধেয়ের প্রসারক। হ্যাঁ, যেখানে একটু বেশি বলা হয়, যেমন সে হচ্ছে ধরো রহিমের ভাই করিম ফুটবল খেলতেছে। এখন দেখো নর্মালি বাক্যটা হচ্ছে করিম ফুটবল খেলতেছে, করিম সম্পর্কে কি বলা আছে? রহিমের ভাই। এরকম এক্সট্রা যখন ইনফরমেশন দেওয়া থাকে সেগুলোকে বলা হয় প্রসারক। আর দেখো এখন এইসব মিলিয়ে এটা নর্মালি আমাদের বিধেয়কে মিন করতেছে, এই জন্য এটা হবে বিধেয়ের প্রসারক। হ্যাঁ, আর যখন এটা উদ্দেশ্যকে মেনশন করবে তখন হবে উদ্দেশ্যের প্রসারক, রাইট? যেমন করিমের ভাই রহিম ফুটবল খেলতেছে, এখানে করিমের ভাইটাকে রহিম, আর রহিম যেহেতু মেইন বাক্যে হচ্ছে উদ্দেশ্য তাহলে সেটা হবে উদ্দেশ্যের প্রসারক। একটু জাস্ট বোঝার চেষ্টা করলেই হয়ে যাবে, আহামরি কঠিন কিছু না। এই যে এখানেই আছে দেখো, বলতেছে বাক্যটিতে কি উদ্দেশ্যের প্রসারক রয়েছে? কোন বাক্যটিতে উদ্দেশ্যের প্রসারক আছে? এখন দেখো আমরা একটু দেখি। দেখো তারা মাঠে খেলছে, এখানে প্রথম থেকে শুরু করে দেখো সেলিম সাহেবের ছেলে সুমন, এই যে দেখো কি বলতেছে, সুমন গাছতলায় বসে বই পড়ে। এটা হচ্ছে আমাদের একটা পুরো বাক্য, এটাই হচ্ছে একটা মেইন বাক্য। কে বই পড়ে? সুমন বই পড়ে। কোথায় পড়তেছে? গাছতলায়। কি করে? বই পড়তেছে। তো এটা হচ্ছে আমাদের মেইন বাক্য। এখন দেখো এই যে একটা পার্ট বলা আছে যে সেলিম সাহেবের ছেলে, এই যে পার্টটা পার্টিকুলার, এই পার্টটা কাকে মেনশন করতেছে? বইকে না পড়ছে কি মেনশন করতেছে নাকি সুমনকে মেনশন করতেছে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে সেলিম সাহেবের ছেলে তাহলে সুমনকে মেনশন করতেছে। এটা কার সাথে লিঙ্ক হচ্ছে? এটা কি লিঙ্ক হচ্ছে সুমনের সাথে। আর এই বাক্যে যেহেতু আমাদের এই মেইন বাক্যে সুমন যেহেতু হচ্ছে উদ্দেশ্য, তাহলে উদ্দেশ্যের এটা প্রসারক, উদ্দেশ্য সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। বুঝতে পারছো? ইজি জাস্ট বোঝার চেষ্টা করো। আমাদের মেইন বাক্য কিন্তু হচ্ছে এইটা, মেইন বাক্য হচ্ছে এইটা। দেখো
সুমন গাছতলায় বসে বই পড়ছে। তাহলে এর বাহিরে যেই তথ্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে প্রসারক। তাহলে সেলিম সাহেবের ছেলে, এটা সুমন, যেহেতু সুমন হচ্ছে এই বাক্যে উদ্দেশ্য, তাহলে এটা হবে উদ্দেশ্যের প্রসারক। তাহলে প্রশ্নেই বলা আছে উদ্দেশ্যের প্রসারক রয়েছে কোন বাক্যে, তাহলে আমরা প্রথম বাক্যেই পেয়ে যাচ্ছি। এখানে দেখো তেমন বেশি নাই, তারা মাঠে খেলছে, এটা তো হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর এটা হচ্ছে বিধেয়, তাহলে এখানে কিছুই নেই। তারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, সে ঢাকায় যে পরীক্ষা দিবে, এখানে তেমন বেশি প্রসারক নাই, থাকলেও সেগুলো উদ্দেশ্যের জন্য না। ঠিক আছে, তাহলে একদম ইজিলি বুঝতে পারছো আই হোপ। তারপরে দেখো, বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করার জন্য যে শব্দ বা বর্গ দিয়ে বাক্যের উদ্দেশ্য বা বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বা বর্গ দিয়ে, সেগুলোকে কি বলা হয়? দেখো, উদ্দেশ্য আর বিধেয়কে যে শব্দগুলো দিয়ে কি করা হয়, প্রসারিত করা হয়, তাকে তো অফকোর্স কি বলা হবে? প্রসারক বলা হবে, রাইট? দেখো, প্রসারক, আর এখানে বলা আছে প্রসারণ। অনেকে কি করে, খুব বেশি দ্রুত অ্যান্সার করতে গিয়ে এই বানান আর দেখে না, সামনে প আর আকার এগুলো দেখেই ভাবে যে এটাই হয়ে যাবে, মানে বানানটা শব্দটা ভালো করে খেয়াল করে না, যার কারণে এই মিস্টেক্সগুলো হয়ে যেতেই পারে। তো তোমাদের কি করতে হবে, অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, একটু দেখতে হবে, প্রশ্নে তাকাতে হবে ভালো করে, রাইট? তাহলে কি হবে, যে শব্দ দ্বারা প্রসারিত করা হয় তাকে অবশ্যই প্রসারক বলা হয়। আর যদি সেটা উদ্দেশ্যকে মেনশন করে তাহলে উদ্দেশ্যের প্রসারক, আর যদি বিধেয়কে সে কি মেনশন করে বা বিধেয় সম্পর্কে বলা থাকে তাহলে ওই বিধেয়ের প্রসারক। হ্যাঁ, তারপর দেখো 10, বাক্যের কোন অংশে সাধারণত ক্রিয়াপদ বসে? ক্রিয়াপদ, দেখো বাক্যের আমরা দুইটা অংশ আমরা জানি, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। তাহলে আমরা জানি উদ্দেশ্য তো উদ্দেশ্য, একটা নাউন, নাউন হবে অথবা সে হবে নর্মালি সাবজেক্ট, আর বিধেয় অংশে নর্মালি ভার্বটা থাকে বা ক্রিয়াটা থাকে। তাহলে কি হবে, এটা বিধেয় অংশে। যেমন দেখো, আমরা যদি এটাকে একটা উদাহরণ হিসেবে লিখতে পারি, উদাহরণটা আমরা এইভাবে লিখতে পারি, একটা উদাহরণ, যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা এই উদাহরণটাই নিই যে সুমন বল খেলে। বাক্যটা জাস্ট ফোকাস করো, সুমন বল খেলে। তাহলে কে খেলে? সুমন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সুমন সম্পর্কে বলা আছে, সুমন হচ্ছে উদ্দেশ্য পার্ট, আর এই যে বল খেলে এই পার্টটা হচ্ছে আমাদের বিধেয়ক। ঠিক আছে, তাহলে দেখো, আর বার্ব কোনটা? খেলাটা হচ্ছে আমাদের, পার্টিকুলারলি খেলাটা হচ্ছে আমাদের বার্ব, রাইট? খেলাটা হচ্ছে আমাদের বার্ব, এটা যেহেতু আমাদের উদ্দেশ্য, আর এটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, তাহলে দেখো, ক্রিয়াটা কোথায় আছে? বিধেয় পার্টে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি, বিধেয় পার্ট। আর উদ্দেশ্য পার্টে তো কখনো ক্রিয়া থাকতেই পারে না, কখনোই থাকবে না, রাইট? আচ্ছা, তাহলে 10। এখন আমরা 11 নাম্বার দেখো, কি বলতেছে, একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলা হয়? যৌগিক বাক্য যখন হবে তখন আমাদের কিছু লাগবে, যোজক লাগবে। নর্মালি এবং ও আর, অথচ কিংবা বরং এই শব্দগুলো থাকে। আবার মাঝে মধ্যে তোমার কোলন, সেমিকোলন, কমা বা হাইপেন এই শব্দগুলো থাকতে পারে, রাইট? তাহলে একটু মনে রাখবা যে আমাদের কি একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হবে, অবশ্যই একটা যোজক দিয়ে যুক্ত হওয়া লাগবে। ঠিক আছে, যোজকগুলো কি হতে পারে? যোজকগুলো হতে পারে এবং ও আর, এই যে এবং ও আর, নর্মালি এই তিনটা তোমরা বেশি পাবা। ইংরেজিতে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ, এখানে যৌগিক বলতে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আমরা যেটা বলি। এখানে কি অ্যান্ড, বাট, অর এইরকম আমাদের কি থাকতো, কনজাংশনগুলো থাকে, ঠিক তেমন এখানে। তবে এখানে আরও কি থাকতে পারে, একটা কমা থাকতে পারে, এটাও মনে রাখবা, সেমিকোলন, কোলন অথবা ড্যাশ থাকতে পারে। কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, এই চারটা থাকবে। ঠিক আছে, যদি যোজকগুলো না থাকে তাহলে এই চারটা থাকবে। ঠিক আছে, একটু মাথায় রাখার চেষ্টা করো, তাহলে দেখবা নেক্সট এমসিকিউগুলোতে আমাদের এই কাজগুলো লাগবে। দেখো, সময় বোঝাতে যে জটিল বাক্যে যোজকের কোন জোটটা ব্যবহার করা হয়? সময়, দেখো, যে সে আমরা কখনো সময় ইউজ করি না, যেমন যে আসবে সে আমার ছোট ভাই, যদি আমরা বলি যদি যে আসবে একটু পরে সে আমার ছোট ভাই, তাহলে এটা কি সময়কে মিন করলো না? যত তত, এটা পরিমাণ মিন করে, যত দিবা তত পাবা, এটা পরিমাণ মিন করে। আবার দেখো, যেটুকু সেটুকু, এটা একটা পরিমাণ মিন করে। হ্যাঁ, দেখো, যখন তখন, এটা একটা সময় মিন করে। যখন তুমি আসবা তখন আমি যাব, তার মানে একটা পার্টিকুলার টাইমকে মেনশন করা হচ্ছে। যখন তুমি আসবা তখন আমি যাব, এটা সময়কে মিন করা হচ্ছে। ইজিলি এটা দেখলেই আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, পরে দেখো, সে এখানে এসেই বসে পড়লো। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের একটা বাক্য, এটাকে কি করতে হবে, যৌগিক বাক্যে নিতে হবে। তাহলে দেখো, যৌগিক বাক্য করতে হলে অবশ্যই আমাদের একটা যোজক আনতে হবে। যোজকটা হবে কি, এবং ও আর, এই তিনটা মেইনলি থাকে, আরও কিছু থাকে। এই তিনটা যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, কমা, কোলন, সেমিকোলন অথবা ড্যাশ, এই চারটা ইউজ করতে হবে, চারটার যে কোনো একটা ইউজ করতে হবে। এখন দেখো,
সে এখানে এসে বসলো, না, হবে না। যৌগিক বাক্য হওয়ার জন্য আমাদের কি, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা অবশ্যই ভার্ব থাকা লাগবে। আর একই জাতীয় সাবজেক্ট যদি হয় তাহলে আমরা দুইটা সাবজেক্ট না নিয়ে একটা সাবজেক্ট নিব। আর যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। আর যদি সাবজেক্ট একই জাতীয় হয় তাহলে একটা সাবজেক্ট দুইটা ভার্ব। রাইট, এগুলো আমাদের নিতেই হবে। ঠিক আছে? সে এখানে এসে বসে পড়লো, এটা কখনো হবে না। সে এখানে এসে বসেছে, এটাও হবে না। সে এখানে এসে বসে পড়লো, এটা তো হবেই না। দেখো, সে এখানে এলো তারপর বসে পড়লো, এই যে দেখো এখানে আসা, এলো, এটা একটা ভার্ব হয়ে গেল, বসে পড়াটা একটা ভার্ব। তাহলে আমরা জানি যৌগিক বাক্য হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা ভার্ব থাকতেই হবে, সাবজেক্টও দুইটা থাকবে। ইন কেস যদি সাবজেক্ট একই জাতীয় হয় বা সমজাতীয় হয় তাহলে আমরা কি সেকেন্ড সাবজেক্টটা ড্রপ করে নিব, আমাদের ফার্স্ট সাবজেক্টটাই দিয়ে কাজ চালিয়ে যাব। তো দেখো, সে আর সে একই ব্যক্তি, সে আসছে এবং সেই বসছে, যেহেতু দুইজনই সেম এই জন্য আমরা সেকেন্ড সাবজেক্টটা ড্রপ করে দিয়েছি আর প্রথম সাবজেক্টটা রেখে দিয়েছি, কিন্তু আমাদের দুইটা ভার্ব আমরা ঠিকই পেয়ে গেছি। রাইট, তাহলে দেখো আমাদের যেহেতু এখানে এবং ও আর এই তিনটা যোজকের কোনো যোজকই নাই, তাহলে আমাদের এখন কি করতে হবে, হয় কমা, না হয় কোলন, অথবা ড্যাশ, অথবা সেমিকোলন, এই শব্দগুলো দেখতে হবে। যেহেতু আমাদের এখানে একটা কমা চলে আসছে তাহলে আমাদের এটা কি শর্তের মধ্যে পড়ে গিয়েছে, সো আমরা আমাদের অ্যান্সারও পেয়ে গিয়েছি। তাহলে আমাদের অপশনটা হবে ডি নাম্বার, রাইট। পরে দেখো 14 নাম্বার, পাখিগুলো নীল আকাশে উড়ছে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো, দেখো আমাদের গঠন অনুযায়ী বাক্য হচ্ছে তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ইংলিশে আমরা বলি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখো, সরল বাক্যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, আর জটিল বাক্যে কি থাকবে, বা জটিল বা মিশ্র বাক্যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। হ্যাঁ, আর কম্পাউন্ড বাক্যে কি থাকবে, এক দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, বাট হচ্ছে যোজকগুলো থাকবে এবং ও আর, আর ওইখানে থাকবে আমাদের যে যে সে, যত তত, যখন তখন, এইরকম শব্দগুলো থাকবে। তো দেখো এখানে বলতেছে পাখিগুলো আকাশে উড়ছে। এখানে আহ, পাখিগুলো হচ্ছে সাবজেক্ট আর আকাশে উড়া হচ্ছে আমাদের একটা সাবজেক্ট একটা বিধেয় পেয়ে গেছি। যেখানে যখন একটা বাক্যে একটা মাত্র সাবজেক্ট একটা মাত্র বিধেয়, এই দুইটা পার্টই থাকবে, এক্সট্রা আর কোনো পার্ট থাকবে না, সেটা হয়ে যায় আমাদের সরল বাক্য। অ্যান্সারটা হবে এ নাম্বার। এই যে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তুমি যদি তারপরও তোমার কনফিউশন থাকে তুমি উদাহরণগুলো দেখে নিলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা হচ্ছে 15 নম্বরে মুভ করব। কি বলতেছে, নিচের কোনটা যৌগিক বাক্য? তো আমরা জানি যৌগিক বাক্যের যোজকগুলো হচ্ছে এবং ও আর, এই তিনটা থাকবে। এই তিনটার কোনোটাই না থাকলে কমা, কোলন, সেমিকোলন অথবা ড্যাশ থাকবে। এখন দেখো এখানে কোথাও কমা, সেমিকোলন কোথাও নাই, তাহলে দেখো এইখানে একটা ও আসছে শুধু আমাদের, এবং ও আর, এই তিনটা থাকলেই আমাদের হচ্ছে। তাহলে অলরেডি আমার এটা কোনো ধরনের চিন্তা না করে অ্যান্সার আমরা করতে পারি, তারপর আমাদেরটা রাইট হবে। ঠিক আছে, তারপর দেখো কি হচ্ছে আমাদের পরের এমসিকিউটা দেখি। দেখো শব্দের কি বলতেছে, শব্দের অর্থ অন্তত কত ধরনের হয়? শব্দের অর্থ অন্তত, অন্তত মানে হচ্ছে সর্বনিম্ন, অ্যাটলিস্ট কয়টা হতে পারে? দুই রকম হতে পারে, একটা হচ্ছে গৌণার্থ আর একটা হচ্ছে মুখ্যার্থ। আমরা দেখো এইখানে তোমরা দুই প্রকার জাস্ট মনে রাখো তাহলেই তোমাদের হবে। ঠিক আছে, একটা কি থাকে বাচ্চার্থ আর একটা হচ্ছে লক্ষ্যার্থ। একটা হচ্ছে একটা মানে যদি সিম্পল কথাই বলে, একটা হচ্ছে রূপক অর্থ দিবে আর একটা হচ্ছে শব্দের শাব্দিক অর্থ দিবে। যেমন মাথা, এই শব্দটা শোনার পরেই তোমার কি হচ্ছে, একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বা আমাদের শরীরের একটা অঙ্গের কথা তোমার কি মনে পড়তেছে। আর যখন আমি বলি যে সে রহিম হচ্ছে গ্রামের মাথা, তখন কিন্তু রহিম কি আমাদের মাথা হয়ে যাবে? না, তখন কি সে হয়ে যাবে হয়তো বা ওই গ্রামের সে অভিভাবক বা ওই গ্রামের একজন দায়িত্বশীল ব্যক্তি, সে এরকম মিন করা হয়। তাহলে দেখো যখন শুধু মাথা বলতেছি, যেমন ধরো আমি মাথায় ব্যথা পেয়েছি, তখন কিন্তু তোমার কি হচ্ছে, এই মাথা শব্দ শোনার পর তোমার স্পেসিফিক একটা অর্গানের কথা মনে পড়তেছে। আর আবার যখন অন্য একটা বাক্যে বলতেছে রহিম হচ্ছে গ্রামের মাথা, তখন কিন্তু তোমার আর অর্গানের কথা মনে পড়তেছে না। তখন তুমি কি একটা কি বলবো, একটা ব্যক্তির কথা মনে পড়তেছে যে কি একটা পদে আছেন বা একটা দায়িত্বে আছেন। রাইট, তাহলে এইরকম এই টাইপের বা এইরকম দুই প্রকার অর্থ দেয়, অন্তত দুই প্রকার অর্থ দেয় একটা শব্দ। ঠিক আছে, পরে দেখো অভিধানের শব্দের অর্থ গ্রহণের বেলায় কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? অভিধানের ক্ষেত্রে সবসময় কি দেওয়া হয়, আমাদের বাচ্চার্থকে লক্ষ্য দেওয়া হয়। ঠিক আছে, কখনো কি দেওয়া হয় না, লক্ষ্যার্থকে দেওয়া হয় না। বাচ্চার্থ বলতে হচ্ছে শব্দের একদম শাব্দিক মিনিংটা। অভিধানে কখনো তুমি মাথা যদি দেখো, অভিধানে কখনো মাথা মানে তুমি হচ্ছে ওই রকম পদে আসেন কোনো ব্যক্তি পাবা না। মাথা বলতে তুমি একটা অর্গানই পাবা খুঁজে। রাইট, তাহলে দেখো আমরা এখন চলে গিয়েছি 17 নম্বর অলরেডি শেষ, আমরা হচ্ছে 18 নম্বরে চলে যাব। 18 নম্বরে কি বলতেছে দেখো, বলতেছে
মৃগয়া শব্দের দ্বারা যদি হরিণ বোঝায়, একটু বোঝার চেষ্টা করো, বোঝালে সব অর্থের কী ধরনের পরিবর্তন হয়? অর্থের অনেক ধরনের পরিবর্তন হয়, একটা ডিরেক্ট বিপরীত হয়ে যায়, আবার অর্থের সম্প্রসারণও হয়, অর্থের সংকোচনও হয়। জাস্ট বোঝার চেষ্টা করো, যখন মৃগ বলা হয়, এই যে এই শব্দটা দ্বারা সকল প্রাণীকে বোঝানো হয়, মানে সকল পশুকে বোঝানো হয়। আর যখন এইটার সাথে তুমি জাস্ট অ্যাড করে দিবে মৃগয়া যখন বলবা, তখন যদি শুধু হরিণকে বোঝানো হয়, চিন্তা করো এটা দ্বারা সব কি বোঝানো হচ্ছে, সব পশুকে বোঝানো হচ্ছে, আর এটা দ্বারা শুধু একটা বস্তুকে বোঝানো হচ্ছে, সরি একটা প্রাণীকে বোঝানো হচ্ছে। তা দেখো তাহলে কি তার পরিধিটা কি হলো, কমে আসলো কিনা? মৃগ শব্দ দ্বারা আগে কি বোঝানো হতো, সকল পশু, আর এখন মৃগয়া শব্দ দ্বারা শুধু একটা একটা স্পেসিফিক কি হচ্ছে প্রাণীকে মিন করতেছে বা একটা পশুকে মিন করতেছে। তাহলে কি অর্থের তার কি পরিধিটা কি কমে আসছে, আর যখন কমে আসে তখন বলা হয় অর্থ সংকুচন। আর যদি অর্থ এমন হতো, যদি যদি এমন হতো যে মৃগ দ্বারা শুধু হরিণ, আর দেখো আর মৃগয়া দ্বারা যদি সকল প্রাণী বোঝায়, যদি উল্টা চলে আসতো তাহলে হতো অর্থের প্রসারণ। ঠিক আছে, জাস্ট মনে রাখার চেষ্টা করবা। খুব কষ্ট বোঝাতে কোন বাগধারাটি ব্যবহার করা হয়? আতেগা। আতেগা এটা তো একদম মানে ইজি একটা বাগধারা থেকে চলে আসছে। খুব কষ্ট বোঝাতে আতেগা। আতেগা দ্বারা হচ্ছে খুব কষ্ট বোঝায়, হ্যাঁ। 18 মার্চে বছর হচ্ছে ডিলেমি বোঝায়, হ্যাঁ, এরকম। পরে দেখো সৌভাগ্যের বিষয় দ্বারা কোনটা মিন করা হয়? একাদশে বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয়। তোমরা যখন হচ্ছে বাগধারাগুলো পড়বা, পাশেই দেখবা যে এগুলোর মিনিং দেওয়া আছে। ঠিক আছে, একটা করে বাক্যও দেওয়া থাকে। তোমরা চেষ্টা করবা অ্যাটলিস্ট মিনিংটা তো মুখস্থ রাখবাই, বাক্যটাও জাস্ট মনে রাখার চেষ্টা করবা। তাহলে তোমাদের কি হবে, অ্যান্সারটা খুঁজে বের করতে তোমাদের অনেক ইজি হবে, তোমরা কনফিউশনে পড়বা না, রাইট? আচ্ছা, পর দেখো অন্ধ অনুকরণ, এটা হচ্ছে কি গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ, মানে একজন যাচ্ছে, আমরাও কি তার পিছনে দিয়ে পিছনে পিছনে যাচ্ছি, বাট কোনো কিছু চিন্তা করতে পারতেছি না যে আমি কি এই লাইনটা কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে, এরকম কোনো চিন্তা না করে কেউ একজন যাইতেছে তার পিছনে পিছনে আমরাও যাচ্ছি, এটাকে বলা হয় অন্ধ অনুকরণ। তোমরা তো আই হোপ তোমরা এগুলো জানো। এখন দেখো দয়া শব্দের প্রতিশব্দ নয় কোনটি? দেখো দয়া শব্দের প্রতিশব্দ নয়, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে নয়টা ফোকাস করতে হবে। অনেক স্টুডেন্টের এই ঝামেলাটা হয়, তারা কি নেগেটিভ বাচক শব্দগুলো না নয় এগুলো অনেকে কি খেয়াল করে না, যার ফলে কি হয় তার প্রশ্নের উত্তরটা জানা থাকা সত্ত্বেও সে কি রাইট অ্যান্সারটা খুঁজে বের করতে পারে না। অনেকে হয়তো বা মনে করে যে দয়া দয়া শব্দের প্রতিশব্দ কোনটি, নয়টা তারা খেয়াল করে না, ফলে তাদের কি এমসিকিউটা কি কাটা যায়। তাহলে দেখো রুদন, দয়া শব্দের হচ্ছে রুদন, দয়া মানে হচ্ছে কি একটু করুণা বা কারোর প্রতি হচ্ছে সফটনেস, আর রুদন মানে হচ্ছে কান্না। তোমরা একটা শব্দ পড়ে থাকবা যে অরণ্যে রুদন, মানে বনে ক্রন্দন, এরকম মিন করা হয়। ঠিক আছে, নন্দিনী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? দেখো নন্দিনী শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে দুহিতা বা কন্যা। ঠিক আছে, এগুলো কন্যাকে মিন করা হয় নর্মালি, যে যারা মেয়ে আছে তাদেরকে বলা হয় নন্দিনী বা কন্যা বা দুহিতা, রাইট? হাতি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? হাতি শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে দ্বীপ। ঠিক আছে, আবার এই দ্বীপ না, এই দীর্ঘ ই দিয়ে যখন হয়ে যাবে তখন কিন্তু হয়ে যাবে একটা স্পেসিফিক জায়গা, যেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে জেগে ওঠে এবং চারপাশে পানি থাকে, একটা ভূমি যার চারপাশে পানি থাকে ওইটা। ঠিক আছে, কিন্তু এই দ্বীপে কিন্তু দেখো রস্য ইকার, একটু ভালো করে দেখতে হবে। তারপরে আমাদের দেখতে হবে 25 নাম্বার, দেখো 25 নাম্বার, ঘাতক শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে কোনটা? ঘাতক, ঘাতক মানে হচ্ছে যে ধরো মেরে ফেলে। ঠিক আছে, তাহলে এর প্রতি শব্দ দেখো বিপরীত অর্থ হবে যে তোমাকে লালন পালন করে বা ভালোবাসে বা আদর করে, এইরকম কিছু। তাহলে দেখো ঘাতক মানে হচ্ছে যে মেরে ফেলে, আর তার বিপরীত হবে যে পালক, যে তোমাকে পালতেছে বা লালন পালন করতেছে, এইটা, রাইট? তারপর দেখো কি হচ্ছে, এখানে অনেকগুলো প্রতিশব্দ দেওয়া আছে বা বিপরীত শব্দ দেওয়া আছে, তোমরা এগুলো চোখ বুলাতে পারো, তাহলে নেক্সট কোনো পরীক্ষায় দেখবা এগুলো থেকে কমন চলেও আসতে পারে। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটা? দেখো এটা আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন এই প্রশ্নটা এসেছিল, এটা আমি যখন দেখছি তখনই আমার এটা মনে পড়তেছিল। ঠিক আছে, ভূত মানে হচ্ছে বর্তমান, আর ভূতের বিপরীত হবে ভবিষ্যৎ, যে সামনে যেটা হবে, রাইট? তাহলে হবে সি নাম্বার। দেখো হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা তো একদম বুঝতে পারতেছো, হ্রাস মানে কমা, বিপরীত শব্দ মানে বৃদ্ধি পাওয়া, যেটা বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো বৃদ্ধি, হ্রাস, বৃদ্ধি, আমরা শব্দ দুইটা তো একদম ইউজ করি, হ্রাস বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি অনেক ইউজ করি আমরা। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের 27, এখন দেখতে হবে 28 নাম্বার। দেখো বাদী কি বলতেছে, বাদী শব্দের অর্থ ফরিয়াদি, কিন্তু দেখো রস্যই যখন থাকে এই বাদী মানে হচ্ছে ফরিয়াদি, হ্যাঁ,
আর এই বাদী যখন দীর্ঘই থাকে তখন তার অর্থ কি? তার অর্থ হয়ে যায় মতাদর্শী, ঠিক আছে? এর অর্থ হয়ে যাবে মতাদর্শী। এটা হচ্ছে একই জাতীয় শব্দের বিভিন্ন অর্থ, হ্যাঁ? এটা জাস্ট উচ্চারণ সেম বাট বানান ভিন্ন। তার কারণে তাদের অর্থটাও কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এই পার্টগুলো একটু তোমরা দেখবা, ঠিক আছে? যে দেখো পরা, পরা। আমরা দুইটাই উচ্চারণ করতেছি পরা। মানে অন্তুস্তর যখন বলতেছে তখন পরিধান করা, আর যখন দশনর তখন হচ্ছে পাঠ। দেখো এইটাই জাস্ট হচ্ছে বানানটা ভিন্ন। দেখো প্রকার, প্রাকার। প্রাকার মানে দেওয়াল, প্রকার মানে হচ্ছে রকম। একটু মনে রাখলেই হয়ে যাবে। তো আমাদের হয়ে গেল 28। এখন 29 নাম্বারটা আমরা দেখবো। দেখো দিন শব্দের অর্থ যদি দিবস হয়, রস্বইকার যেটা, এটা আমরা সবাই লিখি, তাহলে এই দিন যদি দিবস মানে দিন হয়, তাহলে দীর্ঘই দিয়ে যে দিনটা হয় এইটা কি? এই শব্দের অর্থটা হচ্ছে কি? আমরা বলি না দিন দরিদ্র মানুষ, হ্যাঁ? তাহলে এটা হবে দরিদ্র, যারা হচ্ছে কি আর্থিকভাবে যাদের কন্ডিশন খুবই খারাপ, তাদেরকে এই দিন দ্বারা প্রকাশ করা হয়। এটা হবে দীর্ঘই, রাইট? জাস্ট এগুলো একটু মনে রাখবা। দেখো আমাদের লাস্ট, দেখো স্বাক্ষর, স্বাক্ষর। দেখো দুইটাতেই উচ্চারণ আমরা সেম করতেছি, বাট বানানটা ভিন্ন। একটাতে ব ফলা আছে, অন্যটাতে কি নাই? ব ফলা নাই। শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? মিল দেখো, মিল শুধু উচ্চারণে, বানানে তো অবশ্যই মিল নাই, যেটা একদম ভিজিবল। দেখো এখানে ব ফলা আছে, এখানে ব ফলা নাই, বাট দুইটাকে আমরা কি করতেছি? দুইটা প্রনাউন্সিয়েশন দেখো সেম, স্বাক্ষর, স্বাক্ষর। উচ্চারণটা সেম করতেছি, বাট তাদের বানান ভিন্ন। বানান ভিন্ন হওয়ার জন্য তাদের কি হয়ে যায়? মিনিংও ভিন্ন হয়ে যায়, তাদের শ্রেণীও ভিন্ন হয়ে যায়, তাদের অর্থও ভিন্ন হয়ে যায়। জাস্ট উচ্চারণটা সেম, ঠিক আছে? এই যে এখানেও দেখো বর্ষা, বর্ষা। এই বর্ষা মানে ঋতু, যখন মধ্যনস্য থাকবে আর তালব্যস্য থাকলে হয়ে যাবে কি? বর্ষা, যেটা হচ্ছে নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ, রাইট? এটা হয়ে যায় অস্ত্র বিশেষ। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের সেট এ এর হচ্ছে এমসিকিউ পার্ট। অনেক অনেক ইজি ছিল, তোমাদের মেবি ভালো হয়েছে। এখন চলো আমরা হচ্ছে রিটেন পার্টটা দেখি। রিটেন পার্টটাও একদম ইজি ছিল। দেখো প্রথমে কি বলতেছে, মনে করো তুমি হচ্ছে অরণ্য বা সাদিকা। মনে রাখতে হবে, তুমি যখন ছেলে হবা তখন তুমি এই ক্যারেক্টারটা তুমি অ্যাকসেপ্ট করবা অরণ্য, আর যখন তুমি মেয়ে তখন সাদিকা। দেখো বালুটিলা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন লিখো। সংবাদ প্রতিবেদন একদম একটা ইজি একটা পার্ট, অনেকেই আমরা লিখতে পারি, আবার অনেকের জন্য কঠিন, কারণ যারা কি জানি না, সঠিক স্ট্রাকচারটা জানি না। তুমি যে কোনো টপিক সম্পর্কে লিখতে পারবা, বাট স্ট্রাকচার যদি মেনটেন না করো তাহলে কী হবে? তোমার মার্কসটা অনেক কমে আসবে। তাহলে তুমি কি করবা? এইটা এনশিওর করবা যখন তুমি সংবাদ প্রতিবেদন লিখতেছো তোমার স্ট্রাকচারটা যেন প্রপার হয়, এখানে যেন উল্টাপাল্টা কোনো স্ট্রাকচার তুমি অ্যাড করবা না। তাহলে দেখো সংবাদ প্রতিবেদন যখন তুমি লিখবা, আমরা যেই বিষয়ে লিখতেছি সেটা আমরা প্রথম লিখব যে বালুটিলা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। এই বিষয়ে আমরা সংবাদ প্রতিবেদন লিখতেছি। সো এটা হচ্ছে আমাদের হেডলাইন, এটা লিখে ফেললাম। তারপর স্ট্রাকচারটা খেয়াল করো, কে লিখতেছো? এখানে কিন্তু দুইটা দেওয়া আছে, তার মানে তুমি দুইটা লিখতে পারবে না। তুমি যদি ছেলে হও তাহলে তুমি অরণ্য চুজ করবা, আর যদি তুমি মেয়ে হও তাহলে সাদিকা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখো তুমি কোথায় থেকে লিখতেছো, তারপর তারিখটা, রাইট? তাহলে তুমি নাম দিবা, স্থানটা দিবা, তারিখটা দিবা। তারিখটা যখন দিচ্ছ তারপরে হচ্ছে তুমি এখন প্রতিবেদনের ভাষাতে চলে যাবা। এখন যেহেতু তোমার স্কুলে হচ্ছে, তোমার স্কুলের লোকেশনটা এটা একটু জাস্ট বলে দিলা যে এই থানার অধীনে, এই জেলার অধীনে, বা এইখানে আমার স্কুলটা আছে, এখানে একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানটা কী ছিল? নবীনবরণ। নবীনবরণ কি? দেখো তোমাদের স্কুলের নবীনবরণটা নর্মালি এমন হয় যে ক্লাস 6-এ যারা ভর্তি হয় তাদেরকে নবীনবরণ করে নেওয়া হয়, আবার এসএসসি যারা পরীক্ষা দিবে তাদেরকে কী দেওয়া হয়? বিদায় দেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে কি হয়, কিছু বিদায়ীদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলা হয়, আবার নবীনদেরকে যখন অ্যাকসেপ্ট করা হয় বা তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, ঠিক আছে? তাদেরকে কি ধর ফুলের মালা টালা দিয়ে অ্যাকসেপ্ট করা হয়। এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আবার দেখা যাচ্ছে ক্রিয়া যে আমাদের ব্যাপার স্যাপারটা থাকে এইটাও কি ওই দিনে করা হয়ে যায়। এই সমস্ত ব্যাপার স্যাপার জাস্ট তুমি লিখে দিলা, তারপর আর কি অ্যাড করবা? একটু এখানে আমাদের একটু ঝামেলা হচ্ছে। ওকে, লেটস গো। দেখো তারপর তুমি জাস্ট অ্যাড করবা যে এখানে বিশেষ অতিথি উনি ছিলেন, তারপর হচ্ছে তা একজন সভাপতি, নর্মালি হচ্ছে প্রধান শিক্ষকের সভাপতিত্বেই হচ্ছে পুরো আমাদের ফেস্টিভ্যাল বা অনুষ্ঠানটা কি হয়, রান করা হয়। তাহলে জাস্ট এই বিষয়গুলো জাস্ট বলে দিবা যে কে আসছিল, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কি কি আমাদের ব্যাপার স্যাপার এর ভিতর ইনক্লুড ছিল, এই ব্যাপার স্যাপারগুলো বলে দিবা। তুমি এটাও বলতে পারো যে ছেলে মেয়ে আর হচ্ছে সায়েন্স আর্টস কমার্স থেকে কতজন শিক্ষার্থী কী হবে, পরীক্ষা দিতে যাচ্ছে, কতজন যাচ্ছে, বা তাদের নিয়ে প্রত্যাশা কী, এগুলো জাস্ট বলে দিলা, তাহলে তোমার হয়ে যাবে। এত কঠিন কিছু না। তারপর দেখো কি বলতেছে,
মনে করো তুমি তিথি বা তিতাস, দেখো তোমার এলাকার সড়কের কি বলতেছে দুরবস্থা সংক্রান্ত একটা কি লেখো, সংবাদ প্রতিবেদন লেখো। তাহলে হেডলাইনটা কি হবে? হেডলাইনটা হবে সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ। দেখো এটাও হচ্ছে একটু ক্রিয়েটিভ। তুমি যদি ক্রিয়েটিভ না হতে পারো তাহলে তুমি জাস্ট এভাবে লিখে দিবা যে সড়কের দুরবস্থা, ঠিক আছে, এরকম। আর যদি তুমি তোমার মনের মানে কি বলবো, তুমি যদি চিন্তা করে খুঁজে পেয়ে যাও খুব ভালো একটা টাইটেল, তাহলে ওইটা তুমি অ্যাকসেপ্ট করবা। তাহলে দেখো আমরা আগেই কি বলেছিলাম, আমাদের স্ট্রাকচারটা কি হবে প্রতিবেদনে, তখন তোমাকে নাম দিতে হবে তিথি বা তিতাস। তুমি কোন জায়গা থেকে লিখতেছো? তুমি লিখতেছো হচ্ছে চাটখিল, এখানে এলাকার নাম দেওয়া নাই। সো এখানে তোমার একটা কি নিতে পারবা, তোমার নিজের মতো করে একটা নাম তুমি দিতে পারো, ঠিক আছে। তাহলে তুমি কত তারিখে লিখতেছো তারিখটা অ্যাড করবা। তাহলে হচ্ছে তিনটা ইম্পর্টেন্ট বিষয় এখানে তোমাকে মনেই রাখতে হবে বা দিতেই হবে। সেটা হচ্ছে নাম, কে লিখতেছো, স্থান কোথায় থেকে তুমি লিখতেছো, দেন হচ্ছে ডেট বা কোন তারিখে তুমি লিখতেছো। এই বিষয়গুলো তোমার মাথায় অবশ্যই রাখতে হবে। তারপর হচ্ছে তুমি দেখো সড়কের বেহাল দশা, এটা একদম ইজি একটা ব্যাপার স্যাপার। তুমি জাস্ট বলে দিবা যে তুমি কোন এলাকার, স্পেসিফিক কোন এলাকার সড়কটা নিয়ে তুমি লিখতেছো, এটা কোথায় আছে, এটার জন্য কি কি ধরনের ঝামেলা হচ্ছে। যেমন ধরো স্কুলগামী শিক্ষার্থীদের এখানে ঝামেলা হচ্ছে, হসপিটালগামী যে রুগী আছে তাদের ঝামেলা হচ্ছে, এখানে এই বেহাল দশার জন্য অফিসগামী যারা মানুষ আছে তাদেরও কি সঠিক সময় যাচ্ছে না, মানে তারা অফিসে যেতে পারতেছে না। তাছাড়া আরও কি কি হয় এখানে, এই রাস্তা ভাঙ্গাচোরা, এই জন্য কি হয় যানবাহন বা খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে প্রতিনিয়তই কি হচ্ছে মানুষ এখানে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ নিহত হচ্ছে। এই ব্যাপার স্যাপারগুলো জাস্ট অ্যাড করে দিবা। তো এগুলো অ্যাড করে দিলে তুমি জাস্ট তারপরে বলতে পারো আমরা স্থানীয় যেই প্রতিনিধি বা স্থানীয় যারা আছে তাদের কাছে এই বিষয়টা আমরা বলেছিলাম, বাট তারা কোনো ধরনের কি নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না। সো আপনাদেরকে জানানো, আপনারা যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়ে কি দিবেন, একটা সজাগ দৃষ্টি রাখবেন, অথবা তার আশু সংস্কারের জন্য আবেদন করছি। এই ব্যাপার স্যাপার জাস্ট অ্যাড করে দিবা, নাথিং এলস, এত কঠিন কিছু না, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এখন হচ্ছে ক্রিকেট ও বাংলাদেশ। দেখো অলরেডি রচনা ক্রিকেট এবং বাংলাদেশ। তাহলে দেখো প্রথমে বিষয়টা বুঝতে হবে ক্রিকেটটা কি, এই সম্পর্কে তোমার লিখতে হবে ক্রিকেটটা কি, ক্রিকেট কখন এটা আবিষ্কৃত হয়েছিল, আই মিন হচ্ছে কখন এটা উদ্বোধন, মানে কারা এটা আবিষ্কার করেছিল, কারা প্রথম খেলেছিল। তারপর হচ্ছে বাংলাদেশ। তো হুট করে তো আর বাংলাদেশে আসেনি, আমরা তো একটা এশিয়ান সাবকন্টিনেন্টের আন্ডারে ছিলাম। তার মানে তারপর যখন ইংরেজরা হচ্ছে, নর্মালি আমরা জানি, তুমি ভূমিকাতে তাহলে কি লিখবা, ভূমিকাতে একটা ক্রিকেট সম্পর্কে একটা দারুণ একটা ইন্ট্রো দিয়ে দিবা। ক্রিকেট হচ্ছে এখন ধরো একদম সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, ক্রিকেট বিশ্বকাপের আমেজ যখন সারা বিশ্বে ছড়িয়ে থাকে, বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষ এখন ক্রিকেটটা উপভোগ করে। হ্যাঁ অনেক একটা বড় খেলা, হ্যাঁ যদিও ফুটবল থেকে এটা এত ফুটবলের মতো এত বেশি পপুলারিটি পায়নি, তারপর তুমি এগুলো জাস্ট মেনশন করবা। তারপর কি স্টেপটা নিবা, ক্রিকেটের জন্ম, ক্রিকেট কোথায় জন্ম হয়েছে। দেখো আমরা জানি ক্রিকেটটা হচ্ছে ইংল্যান্ডে, ফুটবলও ইংল্যান্ডে ধরা হয়, হ্যাঁ দুইটাই হচ্ছে ইংরেজরা এটাকে আবিষ্কার করেছিল। প্রথম দিকে ইংরেজরা এটা খেলতো, তারপর দেখো ইংরেজরার মাধ্যমে ইংরেজরা যেখানে যেখানে তারা কি কলোনাইজেশন করলো বা যেখানে যেখানে তাদের হচ্ছে উপনিবেশ ছিল ওই জায়গাগুলোতে তারা এটা খেলতে শুরু করলো। তারপর আস্তে আস্তে কি হলো, ওই এলাকার ধনী মানুষরা বা অভিজাত সম্প্রদায়ের মানুষরাই শুধু এগুলো খেলতে পারতো। তারপর আস্তে আস্তে হচ্ছে আমজনতার কাছে এটা চলে আসছে, রাইট। তাহলে ক্রিকেটের জন্মটা তুমি বললাম। এখন দেখো এখন বাংলাদেশে ক্রিকেটের প্রচলনটা কখন চলে আসলো। তো বাংলাদেশে ক্রিকেটের প্রচলনটা তো আস্তে আস্তে হচ্ছে উপমহাদেশে ছিল, তারপর বাংলাদেশে চলে আসছে। এখন দেখো ক্রিকেটে নর্মালি 3 ধরনের খেলা হয়, এটা আমরা জানি, একটা টেস্ট, ওডিআই, আর একটা হচ্ছে টি20। এখন যেহেতু বাংলাদেশ হুট করে তো একটা দেশ সবগুলো খেলার কি পায় না, পারমিশন পায় না, ইন্টারন্যাশনালি খেলার পারমিশন পায় না। দেখা যাচ্ছে যে বাংলাদেশ 97, 99, তারপর 2001 সালে বা 2000 সালে তিনটাকেই গ্র্যাজুয়ালি তারা পেয়েছিল। তো তুমি জাস্ট বলবা যে দেখো প্রথম পার্টটা হচ্ছে ওয়ান ডে স্ট্যাটাস, বাংলাদেশ ওয়ান ডে খেলার বা ওডিআই খেলার, যেটা হচ্ছে 50 ওভারের খেলা, সেটা খেলার তারা স্ট্যাটাস কত সালে পেয়েছিল। দেখো 97 কি বাংলাদেশকে কী করেছিল আইসিসি, তাকে বলছে যে হ্যাঁ আপনারা এখন এলিজিবল, আমরা এখন কী করতে পারবো, ওডিআইটা খেলতে পারবো। তারপর আস্তে আস্তে হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে, রাইট। এটা তোমরা জানো যে 2000 সালের আগে কি বাংলাদেশ ইন্টারন্যাশনালি কি খেলতে পারতো না, টেস্ট খেলতে পারতো না। তারপর আস্তে আস্তে আমরা টেস্ট খেলার মর্যাদা পেয়েছি। তারপর দেখো টেস্টটা বললাম, তারপর কি দেখো এখন বিশ্বকাপ ক্রিকেট দেখা যাচ্ছে, বিশ্বকাপ ক্রিকেটে এখন বাংলাদেশ খুব ভালো করতেছে, বাংলাদেশের র্যাঙ্কিং 4, 5, 6-এর ভিতরেই থাকে, খুব ভালো জায়গাতেই থাকতেছে। এই সমস্ত ব্যাপার সবাই জাস্ট বলে দিলা, ঠিক আছে। তারপর উপসংহার বললো, উপসংহার কি বললা, যে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে কি
ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে অনেক ভালো জায়গায় রিপ্রেজেন্ট করা যাচ্ছে। যেমন যারা যারা ভালো ভালো ক্রিকেটার আছে, যে সাকিব আল হাসান, মুশফিক বা তামিম, তাদের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে সবাই চিনতেছে। বা বর্তমানে যারা আছেন মুস্তাফিজুর রহমান, আইপিএলের মতো বড় বড় আসরে তার আর কি অবস্থান হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার স্যাপার। তারপর দেখো আরেকটা কি আছে, লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা। দেখো লঞ্চ ভ্রমণের জন্য তুমি অভিজ্ঞতা জাস্ট বলে দিবা, যেমন লঞ্চ ভ্রমণ কোথায় তুমি গিয়েছিলে, কাদের সাথে গিয়েছিলে, কখন তোমার যাত্রা শুরু হয়েছিল, যাত্রার সঙ্গী কে কে ছিল, রাইট, তখন যাত্রার পথে তোমরা কী কী করেছো, যেখানে গিয়েছো সেখানে তোমরা কী কী করেছো, আর ফেরার পথে তোমরা কী কী করেছো। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার স্যাপার জাস্ট করে দিলা যে এই সমস্ত ব্যাপার স্যাপার যদি তুমি অ্যাড করে একটু লিখে দাও, তাহলে তোমার হচ্ছে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতাটা হয়ে যাবে। এগুলো মুখস্থ করার কিছু নাই। দেখো লঞ্চ, ট্রেন, বাস, এই ভ্রমণ যখন আসে এগুলো আমরা আমাদের একদম ইজি, কারণ এগুলো আমরা ভ্রমণ করেই থাকি। কেউ না কেউ লঞ্চ ভ্রমণ করেছো বা বাসে বা ট্রেনে। তো তুমি একদম শুরু থেকে, যেমন সকাল 8টায় আমি রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি বের হলাম আস্তে আস্তে, তারপর বন্ধুর সাথে মিট করলাম একটা জায়গাতে, তারপর আমরা লঞ্চ ঘাটে গেলাম, লঞ্চ ঠিক করলাম, এততে আমরা লঞ্চ আমাদের ছাড়লো, তারপর লঞ্চের ভিতরে এই লাঞ্চ টাঞ্চ এই সব ব্যাপার স্যাপার, জাস্ট এই স্টাফগুলো তোমরা কি করবা, একটু অ্যাড করে দেবা, তাহলেই হয়ে যাবে। সো এইটাই ছিল আমাদের হচ্ছে সেট এ এর হচ্ছে একটা সলিউশন। এখন হচ্ছে আমরা সেট বিতে মুভ করব। চলো আমরা সেট বিতে আমরা দেখি কি আছে। ওকে, এখন হচ্ছে আমরা সেট আমাদের বি পেয়ে গিয়েছি। তো আমরা স্টার্ট করব এমসিকিউ থেকেই, আমরা রিটেন পার্ট থেকে স্টার্ট করব না, কারণ এমসিকিউ পার্টেই আমাদের সমস্যাটা বেশি হয় বা আমরা কনফিউজড হয়ে যাই। তো এমসিকিউ 30টা আগে আমরা অ্যান্সার করব, দেন হচ্ছে আমরা রিটেন পার্টে মুভ করব। ঠিক আছে, দেখো কি বলতেছে, মানুষ কথা বলতে গিয়ে শব্দের পর শব্দ না বসে কি বসায়, শব্দের পর শব্দ না বসে তারা বর্গ বসায়, রাইট, কারণ বর্গের পর বর্গ বসায়, একাধিক শব্দ একসাথে ব্ল্যান্ডিং করে ক্লাস্টার করে তারা বর্গ বানিয়ে ফেলে, তারপর বর্গের পর বর্গ বসায়। তাহলে বর্গের পর বর্গ, অ্যান্সার হবে ডি নাম্বার। কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ আছে? দেখো ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। এখন দেখো যেই জায়গাটা তোমার কি মার্ক করা থাকবে সেটা অ্যাডভার্বকে মেনশন করবে, তাহলেই হবে ক্রিয়া বিশেষণ বর্গ। দেখো এখন দেখো জাস্ট আমার ভাই কখনো কি হতে পারে না, অ্যাডভার্ব হয় না। আমার ভাই কখনো, যখন মাই ব্রাদার যদি ইংলিশে বলে, এটা কিন্তু অ্যাডভার্ব হবে না। তা দেখো ভারী সুন্দর, ভারী সুন্দর, খুব বেশি সুন্দর, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডভার্ব হবে না। রহিম ও করিম, এটা তো নাউন হয়ে গেছে, তাহলে এটা বিশেষ্য হয়ে গেল। দেখো সকাল 8টার সময়, যে দেখো কখন রওনা দিল, সকাল 8টার সময় রওনা দিল, রাইট, এটা ক্রিয়া বিশেষণ হয়ে গেল। ক্রিয়া বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব, কখন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে আমরা অ্যাডভার্ব বের করি নর্মালি। তাহলে কখন রওনা দিল, সকাল 8টায়, তাহলে এইটাই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ। অ্যান্সার হবে ডি নাম্বার। এগুলো একটাও হচ্ছে না কিন্তু, হ্যাঁ। যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? দেখো বিশেষ্য যখন যুক্ত হবে অবশ্যই বিশেষ্য বর্গ, বিশেষণ যখন যুক্ত হবে তখন বিশেষণ বর্গ, ক্রিয়া যখন যুক্ত হবে তখন ক্রিয়া বর্গ হবে, রাইট। তাহলে যেহেতু বিশেষ্য যুক্ত হবে একদম ইজি, তাহলে বিশেষ্য বর্গ হবে, বি নাম্বার হবে অ্যান্সার। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলা হয়? বর্গ বলা হয়, ঠিক আছে, এ নাম্বার। বাক্যের একক বলা হয় কাকে? বাক্যের একক বলা হয় বর্গকে, কারণ একাধিক বর্গ দিয়ে একটা বাক্য কি গঠিত হচ্ছে। আমরা যখন বর্গ পাঠটা পড়বো এটা একদম লেখা আছে, তো বর্গ হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। এখন চলো আমরা হচ্ছে 6 নাম্বারে চলে যাই। ওকে, দেখো 6 নাম্বারে কি বলতেছে, বিদেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়? দেখো বিদেয়ের কাল বা স্থান সংক্রান্ত প্রসারকটা উদ্দেশ্যের পূর্বে বসতে পারে, এটা কি উদ্দেশ্যের পূর্বে বসতে পারে। এখন দেখো যেমন উদাহরণ হিসেবে তারা কি দিচ্ছে, দেখো একটা উদাহরণ জাস্ট দেখো, যে 1952 সালে কি ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত মাতৃভাষার জন্য জীবন উপসর্গ করেছিলেন। দেখো এখানে হচ্ছে কি বলতেছে আমাদের, বিদের স্থান আর কাল, দেখো স্থানটা কখন হচ্ছে ঢাকার রাজপথে, সময়টা কখন, আর হচ্ছে দেখো কাল বলতে সময় 52 সালে, এটা কি করেছিল, কার কার জন্য উপসর্গ করেছিল? দেখো এটা কি রফিক সালাম না ভাষার জন্য জীবন উপসর্গ করেছিল, কোথায় করেছিল, যে এত সালে আর হচ্ছে এই জায়গাতে। তো এটা কোথায় বসতেছে, নর্মালি কিন্তু বসতে দেখো রফিক মানে সালাম জব্বারের সামনে বসতেছে, এই জন্য এটা হবে উদ্দেশ্যের পূর্বে। অ্যান্সারটা হবে আমাদের কি উদ্দেশ্যের পূর্বে।
বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, রাইট? আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। নরমালি হচ্ছে সাবজেক্টটা উদ্দেশ্য হয় আর সাবজেক্ট ছাড়া বাকি অংশগুলো বিধেয় হয়ে যায়। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? বিধেয় যে একটা ক্রিয়া আছে, এই ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? পূরক বলা হয়। দেখো একটা উদাহরণ দেখলে তুমি বুঝতে পারবা। একদম কঠিন ভাষা, বাট উদাহরণটা দেখলেই হবে। দেখো, আমরা যদি দেখি, দেখো, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ে। আমাদের পুরো মানে আমাদের মেইন বাক্য হচ্ছে এটা, সুমন গাছতলায় বসে বই পড়ে। এখন দেখো, সুমন পার্টটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, সুমন হয়ে গেছে আমাদের উদ্দেশ্য, আর বাকি রেস্ট অফ দ্য পার্টস হচ্ছে কি আমাদের বিধেয়। আর বিধেয় দেখো একটাই হচ্ছে বই, বইটাই হচ্ছে আমাদের একমাত্র কি এখানে, বইটাই হচ্ছে আমাদের একমাত্র এখানে নাউন। আর এই বই নাউনটা হয়ে যাবে পূরক, ঠিক আছে? বিধেয় পার্টে যে নাউন অংশটা থাকে, বিধেয় পার্টে যে বিশেষ্য অংশটা থাকে বা নাউন পার্টটা থাকে, এটাই হয়ে যায় পূরক, ঠিক আছে? যদি বিশেষ্য এগুলো বুঝতে তোমার অসুবিধা হয়, তাহলে তুমি জাস্ট ইংলিশের সাথে করসপন্ডেন্ট করে বুঝে যাও যে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেটিভ, এগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করো। বাক্যের দুই অংশ কি? বাক্যের দুই অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। দেখো কোথায় আছে উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য বিধেয় কোথায় আছে? সি নাম্বারে। তারপর দেখো 10 নাম্বার, উদ্দেশ্য বিধেয়ের ক্ষেত্রে কোনটি সঠিক বা কোনটি সত্য? দেখো, উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে, দেখো, বিধেয় সম্পর্কে যা বলা হয়, না, বিধেয় সম্পর্কে যা বলা হয় তা উদ্দেশ্য কখনো হতে পারে না। সাধারণত উদ্দেশ্য অংশে ক্রিয়া থাকে, এটাও ভুল, কারণ বিধেয় অংশে ক্রিয়া থাকে। উদ্দেশ্য সম্প্রসারক বসে না, সবগুলো সম্প্রসারক বসতে পারে। অ্যান্সার হবে এটা। উদ্দেশ্য বিধেয়ের অবস্থান বদলে যেতে পারে। উদ্দেশ্য মানেই সাবজেক্টের প্লেসে বসবে এমনটা না, নর্মালি সাবজেক্টের প্লেসে বসে, বাট যখন বাক্যটা প্যাসিভ করা হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হবে, তখন কিন্তু উদ্দেশ্যটা কোথায় চলে যাচ্ছে? বিধেয় অংশে চলে যাচ্ছে। তাহলে কি তারা হচ্ছে উদ্দেশ্যের বিধেয় স্থান বদলাতে পারে, রাইট? একটা উদাহরণ যদি তুমি এখন দেখো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এখন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে দেখো, আচ্ছা, এই যে দেখো, ইট বিশেষ এক প্রকার মাটির দ্বারা তৈরি হয়। তাহলে এখানে ইট হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। এটাকে যখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে বলার চেষ্টা করি, তাহলে দেখো, বিশেষ এক প্রকার মাটির দ্বারা তৈরি হয় ইট। এখানেও ইট কি আমাদের কি উদ্দেশ্য? কি তৈরি করা হচ্ছে? ইট তৈরি করা হচ্ছে, রাইট? কিন্তু দেখো এখানে একদম সাবজেক্টের প্লেসে, এখানে একদম বাক্যের শেষে চলে আসছে। তো তারা কি করতে পারে? তাদের প্লেসটা কি করতে পারে? এক্সচেঞ্জ করতে পারে, একজন আরেকজনের প্লেস নিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? যে তারা কি অবস্থান কি বদলাতে পারে, রাইট? এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত থাকে? সাপেক্ষ যোজক দ্বারা হচ্ছে আমাদের হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্যটা থাকে, ঠিক আছে? সাপেক্ষ বলতে কি একটা আরেকটার উপর নির্ভর করবে। যে আসবে সে, যখন তখন, যে সে, এইরকম সাপেক্ষ মানে হচ্ছে কি যিনি তিনি, যারা তারা, হ্যাঁ, এরকম একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে এটা হবে জটিল বা মিশ্র। দেখো জটিল বলা আছে এখানে, সি নাম্বার। বাক্যের রূপান্তর কি? তোমরা ইংলিশে হয়তো বা এটা খুব ভালো বুঝতে পারবা, যে ট্রান্সফরমেশন। রূপান্তর মানে হচ্ছে, বা ইংলিশে হচ্ছে ট্রান্সফরমেশন। দেখো আমরা ট্রান্সফরমেশন যখন করি তখন বাক্যের অর্থ পরিবর্তন করি না, বাট বাক্যের স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করে ফেলি, রাইট? তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি যে অর্থ ঠিক থাকবে, বাট স্ট্রাকচারটা চেঞ্জ হবে। তো দেখো বাক্যের মূল অর্থ কি থাকবে? অপরিবর্তিত থাকবে। অ্যান্সারটা হচ্ছে সি, বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে পারস্পরিক রূপান্তর করা বা তার স্ট্রাকচারটা চেঞ্জ করা, বাট মিনিংটা সেম রাখা, এটাই হচ্ছে বাক্য রূপান্তর। যৌগিক বাক্যের উদাহরণ। যৌগিক বাক্যে হয় আমাদের যোজক থাকবে এবং, ও, আর, তিনটা। এইগুলো হচ্ছে মোস্ট কমন, এছাড়া আরও কিছু থাকে। আর যদি না থাকে তাহলে কি থাকবে? একটা কমা, কোলন, সেমিকোলন অথবা ড্যাশ। তাহলে দেখার চেষ্টা করো। এবং, ও, আর আমরা প্রথম খুঁজে চেষ্টা করবো। দেখো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে একটা এবং আছে। দুঃখ এবং বিপদ এবং দুঃখ এক সময় আসে। এবং, ও, আর দিয়ে যদি দুইটা পার্ট একসাথে যুক্ত থাকে, এটা হচ্ছে কি আমাদের যৌগিক বাক্যের উদাহরণ। তাহলে আমরা আমাদের ডি নাম্বার পেয়ে গিয়েছি অলরেডি, যৌগিক বাক্য। এটা ছিল হচ্ছে 13 নাম্বার। এখন দেখো আমরা 14 নাম্বারে মুভ করি। কি বলতেছে? যে যে ছেলেটি এসেছিল সে আমার ভাই। এটা বাক্য কোন ধরনের উদাহরণ? দেখো, যে সে, যখন তখন, যারা তারা, এরকম যখন সাপেক্ষ থাকে এগুলো হচ্ছে যৌগিক বাক্য বা মিশ্র বাক্য। সরি, যৌগিক না, মিশ্র অথবা হচ্ছে জটিল বাক্য। মিশ্র অথবা জটিল। দেখো, হয়তোবা মিশ্র থাকবে অপশনে, অথবা জটিল থাকবে। তাহলে এটা হচ্ছে জটিল বাক্য। হ্যাঁ, যে সে, যখন তখন, যেহেতু সেহেতু, যত তত, এইরকম সাপেক্ষ যখন যোজক থাকবে তখন সেটা হয়ে যাবে কি জটিল বাক্য, রাইট? দুষ করেছ
অতএব কি শাস্তি পাবে। এটা কি হবে, এখন এটা আমরা জটিল বাক্যে নিতে হবে। তো আমরা জানি আমাদের সাপেক্ষ শব্দগুলো আমাদের নিতে হবে। দেখো তাহলে কি, যেহেতু দোষ করেছো, যেহেতু সেহেতু আমরা পেয়ে গিয়েছি। আমরা জানি জটিল বাক্যে কি থাকে, যেহেতু সেহেতু, যে সে, যত তত, যারা তারা, যেমন তেমন, এরকম যোজকগুলো থাকে। যেহেতু দোষ করেছো সেহেতু কি পাবে, শাস্তি পাবে, রাইট। বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি হয়, তাকে কি বলা হয়, লক্ষ্যার্থ। আমরা জানি বাক্যের দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে বাচ্যার্থ আর একটা হচ্ছে লক্ষ্যার্থ। একটা হচ্ছে লিটারাল মিনিং, মানে একটা শব্দের একদম যেই মিনিংটা চলে আসে, আর লক্ষ্যার্থ মানে হচ্ছে কি, কি বলা হয়, এটাকে হচ্ছে রূপক মিনিং, যে তার নিজের অর্থ ছাড়া অন্য আরেকটা অর্থকে সে কি করবে, অ্যাকসেপ্ট করে নিবে, রাইট। তাহলে আমাদের তো দুইটা, একটা যদি বাচ্চার্থ অলরেডি আমরা পেয়ে গেছি, এটা ছাড়া যে অর্থ হবে সেটা হবে লক্ষ্যার্থ। ঠিক আছে, একদম ইজি, এত কনফিউশন হওয়ার কিছুই নাই এখানে। তারপর দেখো কি হচ্ছে, পূর্বের তুলনায় বর্তমানে কোনো শব্দের অর্থের ব্যাপকতা বোঝালে, দেখো পূর্বে একটা অর্থ খুব কম ছিল, এখন অর্থটা কি বেশি বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে কি বলা আছে, ব্যাপকতা। ব্যাপকতা মানে কি, এখন বেশি মিন করা হচ্ছে। আর বেশি বোঝালে এটাকে কি বলা হয়, অর্থের প্রসারণ। আর যদি এমন হতো প্রশ্নটা, পূর্বে বেশি বোঝাচ্ছে কিন্তু এখন কম মিন করতেছে, তাহলে হবে অর্থের সংকোচন, রাইট। যেহেতু ব্যাপকতা, ব্যাপকতা মানে হচ্ছে বেশি, তাহলে এটা হবে অর্থের প্রসারণ বা অর্থ প্রসারণ। অ্যান্সার হবে আমাদের এ নাম্বার। গবাক্ষ শব্দের অর্থ দ্বারা জানালা, দেখো গবাক্ষ অর্থ দ্বারা যদি জানালা বোঝায়, তাহলে অর্থের কি ধরনের পরিবর্তন হয়, জাস্ট বোঝার চেষ্টা করো। গবাক্ষ শব্দের আগের অর্থ ছিল হচ্ছে গরুর চোখ, রাইট। গরুর চোখ আগে মিন করা হতো গরুর চোখ, আর এখন হচ্ছে জানালা। দুইটা কি অল্টারনেট, দুইটা কি মানে একদম অপোজিট মিনিং না, কই জানালা আর কোথায় হচ্ছে কি গরুর চোখ। তাহলে কি অর্থের কি হয়ে গেল, বিপরীত হয়ে গেছে বা অর্থ বদল হয়ে গেছে। আগে ছিল একরকম আর এখন হয়ে গেছে অন্যরকম, তাহলে এটা কি একটা চেঞ্জ চলে আসলো না অর্থের মধ্যে। তাহলে কি হবে, অর্থ বদল। গবাক্ষ মানে আমরা জানি গরুর চোখ, আর এখন হয়ে গেছে জানালা, রাইট। তাহলে অর্থ বদল হয়ে গেল। 18 নাম্বার, এখন আমরা 19 নাম্বার দেখবো। দেখো কাঁচা ঢেলা, হ্যাঁ, বাগধারাটির অর্থ হচ্ছে অসাবধান। কাঁচা ঢেলা বা বাগধারার মিনিং হচ্ছে অসাবধান। তাহলে তোমরা হচ্ছে বাগধারাগুলো ভালো করে মুখস্থ করবা, দেখবা দুইটা তিনটা বাগধারা চলে আসছে প্রশ্নে। যদি একবার কষ্ট করে মুখস্থ করতে পারো, একদম চাকরি পর্যন্ত তোমার এগুলো সেট হয়ে যাবে, আর পড়তে হবে না, জাস্ট একটু রিভাইজ করবা। দেখো বেহায়া শব্দের অর্থ দ্বারা কি, বেহায়া দ্বারা কোনটাকে বোঝায়, ঠোঁট কাটা, সে হচ্ছে বেহায়া। ঠোঁট কাটা কোথায় আছে, দেখো এ নাম্বারে। তারপর দেখো সুযোগ সন্ধানী অর্থ কোন বাগধারার মধ্যে আছে, সুযোগ সন্ধানী হচ্ছে তীর্থের কাক। তীর্থের কাক হচ্ছে কি সুযোগ সন্ধানী, আর দুধের মাছ হচ্ছে সুসময়ের বন্ধু বোঝায়, রাইট। আচ্ছা দেখো লেফাফা দুরস্ত হচ্ছে কি, যেটা উপরে ফিটফাট কিন্তু ভিতরে হচ্ছে সদরঘাট, একটা শব্দ আমরা বলি না, বাইরে একদম পরিপাটি বাট ভিতরে কি নাথিং, কোনো কিছুই নাই। ননির পৌতুল হচ্ছে খুব আদরের একটা কিছু, হ্যাঁ। দেখো সমীরণ, অনিল, মরুত ইত্যাদি কোন প্রকার শব্দের প্রতিশব্দ, দেখো মানে মিনিংটা হচ্ছে এইগুলোর আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে বাতাস। বাতাসের সমার্থক শব্দ হচ্ছে সমীরণ, অনিল, মরুত, রাইট। পরে দেখো রাত শব্দের সমার্থক কোনটা, রাত। রাত শব্দের সমার্থক হচ্ছে, দেখো অনেকে কি ভেববে তিমির, তিমির মানে হচ্ছে অন্ধকার, বাট সর্বরী শব্দের অর্থ হচ্ছে রাত, হ্যাঁ। সাপ শব্দের প্রতিশব্দ কোনটি, সাপ। সাপের প্রতিশব্দ হচ্ছে দেখো ওহি। ওহি কোথায় আছে, দেখো ওহি। আবার এই ওহি না, এই ওহি কিন্তু হচ্ছে আবার আল্লাহর বাণী, রাইট। পরে দেখো উস্তাদ শব্দের বিপরীত শব্দ কোনটা, উস্তাদ। উস্তাদ হচ্ছে সাগরেদ, দেখো এই দুটো শব্দ আমরা জাস্ট ভূত ভবিষ্যৎ, উস্তাদ সাগরেদ, এই বিষয়গুলো জাস্ট একটু মনে রাখবা। আমাদের 25 নম্বর হয়ে গেল, এখন আমরা হচ্ছে 26 নম্বরে মুভ করবো। দেখো 26 কোথায় আছে, হ্রাস শব্দের বিপরীত, হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধি আমরা একদম ইজি, এটা আমরা একদম ইজিলি আমরা জানি, হ্রাস বৃদ্ধি, রাইট। পরে দেখো 27 নাম্বার, বিচ্ছেদ শব্দের বিপরীত শব্দ কোনটা, বিচ্ছেদ মানে আলাদা হয়ে যাওয়া, তাহলে বিপরীতটা কি হয়ে যাবে, অ্যাড করা, রাইট। তাহলে কি হবে এটা, এটার কোনটা, দেখো তাহলে সন্ধি হবে, অবিচ্ছেদ কিন্তু হবে না। বিচ্ছেদ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ধি, মানে একসাথে কি জুড়ে দেওয়া, সন্ধি করা, রাইট। 27 হয়ে গেল আমাদের, এখন হচ্ছে আমরা 28, 29। দেখো অনু শব্দের সঠিক অর্থ কোনটি, অনুপশ্চাৎ। অনুপশ্চাৎ এটা কিন্তু ক্ষুদ্রতম অংশ অনু না, হ্যাঁ, ওই অনু না। অনু মানে হবে কি পশ্চাৎ, দেখো কোথায় আছে। তারপর হচ্ছে 28 নম্বর হয়ে গেল আমাদের।
29 নাম্বার, প্রাকার শব্দের অর্থ হচ্ছে কি? প্রাকার মানে হচ্ছে দেওয়াল, আর প্রকার মানে হচ্ছে বিভিন্ন জাত। তাহলে দেখো এটা হচ্ছে প্রাকার, একটা আকার আছে এখানে, এটা জাস্ট মনে রাখতে হবে বা দেখতে হবে যে প্রাকার। হ্যাঁ, অনেকে এটাকে প্রকার দেখে ফেলে। কেয়ারফুলি যখন কেউ দেখে না তখন এটা প্রকার দেখে ফেলে, রাইট? প্রকার দেখলে তো তুমি শ্রেণী কি করবা, দাগ দিয়ে ফেলবা আনসার হিসাবে। তাহলে আমাদের কি হবে, এটা কি দেয়াল, প্রাকার, এখানে কিন্তু কি প্রাকার একটা আছে, এগুলো দেখতে হবে। তারপর দেখো 30 নাম্বার, দেখো দেখো কি বলতেছে, শদ্রু শ্বশ্রু, শ্বশ্রু শব্দের অর্থ কি? এটা হবে কি শাশুড়ি, এটার অর্থ হচ্ছে কি শাশুড়ি, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো, শ্বশ্রু শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 30টা হচ্ছে সেট বি এর হচ্ছে এমসিকিউ পার্টের সলিউশন। খুব ইজি ছিল, সবগুলোই একদম ইজি, সুপার ইজি একটা প্রশ্ন। তোমাদের অনেক ভালো করার কথা এই প্রশ্নে, যেহেতু এত কঠিন কিছুই না এর মধ্যে। এখন দেখো আমরা একটু রিটার্ন পার্টে একটু চোখ বোলাই, দেখি রিটার্ন পার্টে কী ছিল। দেখো রিটার্ন পার্টে আছে, প্রথমেই আছে একটা হচ্ছে তোমার প্রতিবেদন লিখতে হবে। যে মনে করো তুমি ঋতু বা রাকিব, ওকে? তুমি যদি মেয়ে হও তোমাকে এই ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করতে হবে মিতু, ছেলে হলে অবশ্যই রাকিব। তুমি রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংবাদ প্রতিবেদন লিখো। তাহলে তোমার শুরুতে একটা কী করতে হবে, একটা হেডলাইন লিখতে হবে, একটা টাইটেল দিতে হবে, রাইট? সুন্দর একটা টাইটেল দেবে, রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত, লিখে ফেলছো। দেন হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে, কী দিবা? নাম, স্থান, তারিখ, এই 3টা পার্ট তোমাকে অ্যাড করতে হবে। এই যে নাম, হয় তুমি মিতু অ্যাকসেপ্ট করবে, নতুবা রাকিব। তারপর দেখো মিরপুর ঢাকা, আমরা জানি রূপনগর স্কুলটা হচ্ছে মিরপুরে, রাইট? আর ফেব্রুয়ারি কত, যেহেতু এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। দেখো 21শে ফেব্রুয়ারি হচ্ছে 21 তারিখ হয়ে গেছে, তাহলে তুমি তো 21 তারিখের আগে কখনো কি এটা লিখতে পারবা না, কারণ উদযাপনই হবে 21শে। তুমি কি 18 তারিখে লিখতে পারবা? উদযাপন না দেখে তুমি লিখতে পারবা? নট পসিবল। তাহলে তুমি কি করতে হবে, হয় 22 দিতে হবে, নতুবা 23 দিতে হবে। হ্যাঁ, অথবা 21 তারিখ দিতে পারো, যে তুমি সারাদিন উদযাপন করে আসলা, রাতে লিখলা। তো রাতে ধরো আমরা টায়ার্ড থাকি, আমরা লিখতে পারি না, আমরা 22 দিব, একটা সেফ জোন আমাদের। হ্যাঁ, তারপর দেখো এখন কি শহীদ দিবস উদযাপন, এখন উদযাপন সম্পর্কে তুমি জাস্ট বলে দাও যে একদম 21শে ফেব্রুয়ারি একদম সকালে বা প্রভাতে কি হয়, শহীদ মিনারে আমরা কি নগ্ন পায়ে বা খালি পায়ে আমরা কি পুষ্পস্তবক অর্পণ করি, তাদের আমরা জাতীয় সঙ্গীত গাই, তাদের সম্মানে কি দোয়া মাহফিল করা হয়। তারপর কি হয়েছিল একটা দেখো, একটা তুমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলতে পারো, যে এই দিন উপলক্ষে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল, বা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ছিল, অথবা গান, অথবা ডিফারেন্ট কাইন্ড অফ কী ছিল অনুষ্ঠান এখানে ছিল। আমরা এই অনুষ্ঠানগুলো ছিলাম, এখানে একজন সভাপতি, একজন প্রধান অতিথি ছিল। সভাপতির নাম দিয়ে দিবা, প্রধান শিক্ষক বা প্রধান অতিথি একজন ধরো ওই এলাকার ডিসি, অথবা একজন সম্মানীয় ব্যক্তির নাম দিয়ে দিলা, বা এমপির নাম দিয়ে দিলা, এভাবে দিয়ে 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 জাস্ট বলে দিবা। তারপর কে কী পুরস্কার পেয়েছে, মানে পুরস্কারের একটা শেষে কি ধরো একটা মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কি অনুষ্ঠানটা শেষ হলো। জাস্ট একদম ইজি। তো সুপার ইজি একটা টপিক, তোমার জাস্ট মনে রাখতে হবে স্ট্রাকচারটা, নাথিং এলস। স্ট্রাকচার মেনটেন করে জাস্ট একটু লিখে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা, রাইট? এখন দেখো মনে করো তুমি হচ্ছে আফিফ বা আফিফা। দেখো আফিফ ছেলে হলে, আর যদি মেয়ে হও তাহলে আফিফা। তোমার এলাকায় বৃক্ষরোপণ, হ্যাঁ, উৎসব বিষয়ে একটা সংবাদ প্রতিবেদন। তাহলে দেখো তোমাকে কি করতে হবে, শুরুতে একটা কি টাইটেল দিতে হবে। টাইটেলটা কি দিলাম আমরা, বৌমারিতে কি বৃক্ষরোপণ উৎসব। তাহলে আমি আমার জায়গাটা দিলাম বৌমারি। তুমি তোমার এলাকা যদি হয় ধরো যে কোনো একটা তোমার এলাকা যেটা আছে সেটা দিয়ে তুমি জাস্ট লিখবে বৃক্ষরোপণ উৎসব, রাইট? তারপর আমাদের স্ট্রাকচারটা কি, নাম, স্থান, তারিখ। দেখো নাম দিলাম আফিফ বা আফিফা রৌমারি, যেহেতু আমরা রৌমারি গ্রাম থেকে লিখতেছি, রৌমারি বড়াইমারি এরকম একটা জায়গা আছে এখানে। পর দেখো 22 ডিসেম্বর, তাহলে তুমি একটা তারিখ দিয়ে দিলা, যেহেতু এখানে এক্সাক্ট কোনো তারিখ দেওয়া নাই, তুমি তোমার ইচ্ছা মতো একটা তারিখ তুমি এখানে অ্যাড করতে পারো। তুমি জাস্ট তোমার মতো একটা তারিখ দিয়ে দিবা। তারপর কি দেখো বৃক্ষরোপণটা কি হয়, বৃক্ষরোপণ ধরো প্রধান শিক্ষকের মাধ্যমে, ধরো এলাকায় তো তুমি স্কুল দিয়ে শুরু করেছে, তুমি স্কুলও বলতে পারো, অথবা কোনো একটা সংগঠন, সামাজিক সংগঠনের কথা বলতে পারো, অ্যাজ ইউ উইশ, তুমি যে কোনটা বলে দিবা। এখানে ধরো প্রধান অতিথি এসে কি বৃক্ষরোপণ করলেন, এবং ধরো 1000 শিক্ষার্থী বা 1000 সদস্যের মাঝে কি একটা করে ফল গাছ, ধরো একটা লিচু গাছ, আর একটা হচ্ছে ধরো আম গাছ, এরকম কিছু কিছু গাছ তারা কি বিতরণ করলো, আবার পাশাপাশি কী দিল, কিছু চারাও দিয়ে দিল। এবং বৃক্ষরোপণ করলে আমাদের কি উপকার হবে,
হ্যাঁ, এই সমস্ত ব্যাপার-স্যাপার দেখালো। জাস্ট হচ্ছে একটু কি সোশ্যাল অ্যাওয়ারনেস তারা কি করলো এখানে একটু দিয়ে গেল সবার মাঝে যে তোমরা এই মানে বৃক্ষের দিকে আমাদের একটু কি দিতে হবে, কেয়ারফুল থাকতে হবে। অকারণে মানে হুদাই কি গাছ-টাছ কাটা যাবে না। এই সমস্ত ব্যাপার-স্যাপার একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আরকি আমজনতার মাঝখানে। রাইট? বুঝতে পারছো? একদম ইজি। তোমাকে জাস্ট কি করতে হবে? স্ট্রাকচারে কি ফোকাস থাকতে হবে যেন স্ট্রাকচারটা ভুল না হয়। রাইট? আচ্ছা, পরে দেখো কৃষিকাজে বিজ্ঞান। কৃষিকাজে বিজ্ঞান মানে বিজ্ঞানের প্রভাবে কৃষিকাজটা এখন কোন সিচুয়েশনে চলে আসছে। আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। আগে ফলন কেমন হতো, এখন কেমন হচ্ছে। রাইট? এই বিষয়গুলো জাস্ট হচ্ছে হাইলাইটস করবা। দেখো বলতেছে যে কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই বাত। খনার বচন দিয়ে এটা স্টার্ট করছে। দেখো সূচনায় কৃষি জাস্ট বলবা সূচনাটা কৃষিকাজে বিজ্ঞান মানে বিজ্ঞানের ছোঁয়াতে কৃষিটা এখন কী ধরনের চেঞ্জ চলে আসছে তার মধ্যে এটা জাস্ট বলে দিবা। তারপর দেখো কৃষক ও কৃষি এই বিষয়ে জাস্ট একটু বলে দিলা। রাইট? তারপর দেখো কৃষিকাজে আমরা জানি বিজ্ঞানের কারণে আমরা কি পাচ্ছি নতুন নতুন কি উদ্ভাবনী মানে বিজ্ঞান আমাদের কি মডার্ন কিছু কি দিয়েছে, মেশিনারিজ দিয়েছে যার মাধ্যমে আমরা কি যে কাজটা আগে করতে 10 জন লাগতো, 10 জনের একদিন লাগতো সেই কাজটা আমরা কি একজনে 1 ঘন্টাতে করতে পারি। ঠিক আছে? তারপর দেখো সার দেওয়ার মেশিন, বীজ দেওয়ার, বিষ দেওয়ার, কীটনাশক দেওয়ার মেশিন এগুলো চলে আসছে, ধান লাগানোর মেশিন চলে আসছে, ধান কাটার মেশিন চলে আসছে, মাড়াই চারাই করার মেশিন চলে আসছে। দেখো এখন ইচ্ছে করলে একজন মানুষ কী করতে পারে অনেক জমি চাষ করতে পারে। আগে যেই জমিটা চাষ করতে অনেক বেশি মানুষ লাগতো। হ্যাঁ, বিজ্ঞানের মাধ্যমে তুমি কি আরও জানতে পারো আবহাওয়া সম্পর্কে জানতে পারতেছো। ঠিক আছে, তুমি যদি জানো যে আজকে যদি আবহাওয়ার মাধ্যমে তুমি জানতে পারো যে কালকে বৃষ্টি হবে তাহলে তোমাকে আজকে সেচ তুমি দিবা না বা তুমি কি খেতে তুমি সার বা বিষ দিবা না কারণ কালকে সেচের পানিতে তো ওই সারটা চলে যাবে অন্য খেতে। এই সমস্ত ব্যাপার স্যাপার জাস্ট হাইলাইট করে দিবা। রাইট? তুমি কি বলতে পারছো কৃষিকাজের সার্বিক ব্যাপার স্যাপারটা জানতে পারতেছো, দাম কোনটা বৃদ্ধি পাচ্ছে কোনটা কমতেছে, কখন ভালো হবে খারাপ হবে। রাইট? এই ব্যাপার স্যাপার জাস্ট বলে দিলা, আর কিছু না। পরে দেখো বাংলাদেশের পর্যটন শিল্প। হ্যাঁ, বাংলাদেশের পর্যটন বুঝো তো, পর্যটন মানে হচ্ছে আমরা যেখানে ভ্রমণ করি এই স্পটগুলো। হ্যাঁ, যেমন এটা কক্সবাজার হতে পারে, বান্দরবন হতে পারে, সুন্দরবন হতে পারে, আমাদের আরও অনেক জায়গা আছে। হ্যাঁ, কুয়াকাটা হতে পারে। রাইট? এখন দেখো এইগুলো জাস্ট বলে দিবা, জাস্ট প্রথম একটা ভূমিকা দিবা। পরে দেখো কী কী পর্যটন শিল্পের মধ্যে কী কী আছে আমাদের প্রথম হচ্ছে সুন্দরবন সম্পর্কে কিছু লিখলা। রাইট? তারপর হচ্ছে সিলেটের রাতারগুল এই সম্পর্কে কিছু লিখলা। তারপর দেখো সমুদ্র সৈকত তার মধ্যে কক্সবাজার অন্যতম আছে। হ্যাঁ, এটা লিখলা। তারপর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাও আমাদের একটা অন্যতম হচ্ছে পর্যটন কেন্দ্র, এখানে অনেক মানুষ বেড়াতে যায়। রাইট? এটা দিবা। তারপর হচ্ছে আরও আরও কী কী আছে দেখো। আচ্ছা, তারপর দেখো আমাদের আর কি কি আছে। ওকে, আর কিছু ঐতিহাসিক স্থাপনা আছে। রাইট? দেখো পর্যটন শিল্প থেকে আমাদের কিছু আর্নিং হচ্ছে, অনেক বিদেশিরা কি আসছেন, এগুলো আসতেছেন দেখতেছেন। যদিও আমাদের দেশে একটু ফরেনার্সদের আসার রেটটা একটু কম তুলনামূলক এশিয়ান অন্যান্য কান্ট্রিদের তুলনায়। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে ম্যানেজমেন্টটা ঠিক তেমনভাবে হচ্ছে না আর স্থানগুলো তেমন বেশি কি ওয়েল স্ট্রাকচার্ড না। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। সো তুমি জাস্ট এই ব্যাপারগুলো বলে দিবা। ঠিক আছে? আর কি? আর কিছু নাই তো। তাহলে এই পর্যটন শিল্পটা এই সম্পর্কে একটু বলে দিলা এবং তুমি কিছু সাজেশন দিয়ে দিলে যে আমাদের এই চেঞ্জগুলো আনা দরকার। তাহলে আমাদের পর্যটন সেন্টারগুলো কি হবে বা কেন্দ্রগুলো অনেক বেশি নান্দনিক হবে। মানুষ দেখতে আসবে। যোগাযোগ ব্যবস্থাটা একটু উন্নত করা উচিত। কারণ একটা জায়গাতে যেতেই যদি আমার ধরো রাস্তায় যদি আমি ক্লান্ত হয়ে যাই, সো আমি ওখানে গিয়ে কী দেখবো? রাইট? বাংলাদেশে তো কনটেক্সটে বুঝতেই পারো যেখানে অনেক জ্যাম থাকে এই সেই ব্যাপার-স্যাপার। রাইট? সো আমাদের তাহলে কি হলো? সেট বি নাম্বার হয়ে গেল। তো আই হোপ তোমরা এটা খুব ইজিলি খুব এনজয় করতেছো কারণ একদম ইজি ছিল তো, এত কঠিন কিছু না। তোমরা হয়তোবা অনেকে প্রশ্নটা পাওয়ার পরই হয়তোবা ভাবতেছো এটা তো খুব ইজি একটা প্রশ্ন। রাইট? প্রশ্নগুলো এমনই হবে তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবা। একটু হার্ড হবে যখন ওখানে তো অনেকগুলো কম্বিনেশন থাকবে, এখানে তো পার্টিকুলার 2-3টা পার্ট থেকে প্রশ্ন আসতেছে, এই জন্য একটু ইজি মনে হচ্ছে। রাইট? তাহলে আমরা আমাদের সেট এ সেট বি শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেট সি এর সলিউশনটা করব। দেখো আমরা প্রথম দুটো অলরেডি সলিউশন করে ফেলেছি, খুবই ইজি ছিল, এই পার্টটাও অনেক ইজি। তোমরা হচ্ছে জাস্ট একটু ফোকাস করো। আমরা হচ্ছে এমসিকিউ পার্ট থেকে শুরু করি, দেখো কি হচ্ছে। প্রথমে কি বলতেছে দেখো, প্রথম এমসিকিউটা হচ্ছে কি বলতেছে, বর্গ আসলে কি। বর্গ হচ্ছে কয়েকটা শব্দের গুচ্ছ বা একাধিক শব্দের গুচ্ছ, যখন একের অধিক শব্দ একসাথে একই জাতীয় শব্দ একসাথে বসে কোনো অর্থ ক্রিয়েট করে সেটাকে বলা হয় বর্গ। তবে বর্গ হবে শব্দের গুচ্ছ। তাহলে শব্দের গুচ্ছ আমাদের আছে ডি নাম্বার অপশানে, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। রাইট? দেখো
বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? জাস্ট আমরা আগেই জানি যে যেই জাতীয় শব্দ বসবে বা যেই পদের বর্গ মানে পদ অনুযায়ী বর্গের নামটা করা হয়। এক কথা হচ্ছে পদ অনুযায়ী বর্গের নাম করা হয়। যেহেতু বিশেষ্য পদের কথা বলা আছে, তাহলে বিশেষ্য পদ হলে বর্গটা অবশ্যই বিশেষ্য বর্গ হবে, রাইট? তাহলে দেখো, যেহেতু বিশেষ্য পদের আগে একাধিক বিশেষণ, ওইটা ডাজন্ট ম্যাটার। যেহেতু বিশেষ্য পদকে মেনশন করবে, তাহলে বর্গটা হবে বিশেষ্য বর্গ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ নাম্বার। আর যদি বিশেষণ হতো, তাহলে আমাদের বর্গটা হতো বিশেষণ বর্গ। ক্রিয়া হলে হতো ক্রিয়া বর্গ, ক্রিয়া বিশেষণ হলে হতো ক্রিয়া বিশেষণ বর্গ। এভাবে জাস্ট মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। পরে 3 নাম্বার কি বলতেছে, বিদেয়ের অংশের ক্রিয়া সাধারণত কি? দেখো, বিদেয়ের অংশের ক্রিয়া, তাহলে ক্রিয়া বর্গ হবে। আমরা আগেই জানি আমাদের হচ্ছে পদ অনুযায়ী নামকরণ করা হয়। যদি বিশেষ্য হয় তাহলে বিশেষ্য বর্গ, যেহেতু ক্রিয়া সাধারণত কি হবে, ক্রিয়া বর্গ হবে। আর যদি বলা থাকতো যে ক্রিয়া বিশেষণ, তাহলে বর্গটা হতো ক্রিয়া বিশেষণ বর্গ। জাস্ট যেই পদ বলা থাকবে ওই পদের বর্গটা জাস্ট বলবা, ঠিক আছে? অ্যান্সারটা ওইভাবে করবা। দেখো 3 শেষ 4, নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ আছে? বিশেষণ বর্গ তার মানে শব্দগুলো বিশেষণ হবে, রাইট? এখন দেখো, আমার ভাই পড়তে বসছে, এখানে দেখো আমার ভাই পড়তে বসছে, এখানে কোনো বিশেষণ নাই, কোনো অ্যাডজেক্টিভ নাই। আমটা দেখতে ভারী সুন্দর, এই যে দেখো, ভারী সুন্দর কি একটা হচ্ছে আমের একটা কি গুণ মিন করতেছে না? কেমন? ভারী সুন্দর, কেমন সুন্দর? খুব বেশি সুন্দর, হ্যাঁ? তাহলে এইটা হচ্ছে বিশেষণ বর্গ, কারণ হচ্ছে এটা কি বিশেষণ জাতীয় শব্দ, রাইট? পরেরগুলোতে দেখো, সে সকাল 8টার সময় রওনা দিল, এখানে কোনো বিশেষণ নাই, বাট একটা ক্রিয়া বিশেষণ আছে, অ্যাডভার্ব আছে 8টার সময়। তো আমাদের প্রশ্নে তো আর অ্যাডভার্ব চাইনি, চেয়েছে কি বিশেষণ, রাইট? আমি সকাল থেকে বসে আছি, এখানে সকাল থেকে, সকালটা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, কিন্তু এইটাই হচ্ছে শুধু বিশেষণ, রাইট? আমাদের যদি বিশেষণ বর্গ বের করতে হবে, এটা শুধু এইখানে আছে, অ্যাডজেক্টিভটা এখানে আছে। 5 দেখো, বর্গ কত প্রকার? 4 প্রকার। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, রাইট? যদি শব্দটা বিশেষ্য হয়, বর্গটা হবে বিশেষ্য বর্গ। শব্দটা যদি বিশেষণ হয় তাহলে বিশেষণ বর্গ, যদি ক্রিয়া হয় ক্রিয়া বর্গ, আর যদি ক্রিয়া বিশেষণ হয় অ্যাডভার্ব হয় তাহলে হবে ক্রিয়া বিশেষণ বর্গ। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 প্রকার, বি নাম্বারে আসছে। 6 নাম্বার দেখো, বিদেয়ের স্থান কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে। বিদেয়ের কাল স্থান সংক্রান্ত প্রসারকগুলো কি মানে আমাদের উদ্দেশ্যের সামনেও বসতে পারে, ক্ষেত্র বিশেষে এটা বসে। তাহলে আমরা কোথায় বলবো যে উদ্দেশ্যের পূর্বে, এটা নর্মালি কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে ওটা কি বসতে পারে। হ্যাঁ, আমরা তো এটা সিম্পল একটা সেন্স, যে কমন সেন্স থেকে আমরা বলতে পারি যে বিদেয়ের প্রসারক তো নর্মালি বিদেয়ের সামনে বসার কথা, রাইট? এটাও ঠিক, বাট এটা কি কি হয়, এটা কিন্তু চলে যায় উদ্দেশ্যের পূর্বে। এটাই হচ্ছে একটু ডিফারেন্ট, বা সব কিছু তো আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল হবে না, কিছু তো এর মধ্যে কি থাকে, মানে ব্যতিক্রম থাকে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম রুলস, রাইট? জাস্ট মনে রাখো, তাহলেই হবে যে বিদের কাল স্থান সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের সামনে বসে। হ্যাঁ, এটা কি ওভারলুপ করে উদ্দেশ্যের সামনে চলে যায়। পরে দেখো, উদ্দেশ্য ও বিধায়ককে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে, তাকে কি বলা হয়? উদ্দেশ্য আর বিধায়ককে প্রসারক করা হয় অবশ্যই কি দিয়ে? প্রসারক শব্দ দিয়ে প্রকাশ, মানে এটাকে প্রসারিত করা হয়। প্রসারক দিয়ে কি প্রসারিত করা হয়? প্রসারক দেখো অ্যান্সারে আছে আমাদের ডি নাম্বারে। আচ্ছা, আর প্রসারকও নর্মালি 2 প্রকার হয়, উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক, হ্যাঁ, এমনটা আমরা জানি। আচ্ছা, এখন হচ্ছে আমরা 8 নাম্বারটা দেখবো। দেখো 8-এ কি বলা আছে যে বাক্যে বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? উদ্দেশ্য নর্মালি হচ্ছে সাবজেক্টের প্লেসে বসে, বাট এটা কি যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। তাহলে আমরা এটা কি দিব, যে যে কোনো জায়গায়। এটা একটা কমন একটা মিস্টেক্স, যে আমরা শুধু ধরেই নেই উদ্দেশ্যটা শুরুতে বসবে, সাবজেক্টের প্লেসে বসবে, কিন্তু এটা ভুল। এটা যে কোনো জায়গায় বসতে পারে। যেমন উদাহরণ হিসেবে তুমি দেখাই, সুমন বল খেলে, এই বাক্যে সুমন হচ্ছে দেখো উদ্দেশ্য, একদম শুরুতে বসছে। সেলিম সাহেবের ছেলে সুমন বাড়ি এসেছে, দেখো সুমন কি বসলো, মাঝে বসলো। আবার দেখো এইসব মিলিয়ে তৈরি হয় চিনি আর শর্করা। দেখো এই যে কি তৈরি হচ্ছে, চিনি বা শর্করা তৈরি হচ্ছে, দেখো এটা একদম কি শেষে চলে গেছে। তার মানে দেখো একদম শুরুতে, মাঝে এবং শেষে যেই কোনো প্লেসে কি উদ্দেশ্যটা বসতে পারে, রাইট? তাহলে অ্যান্সারটা হবে যে কোনো জায়গায়। এটা কিন্তু অনেকের একটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে, আমরা সবাই কি মানে বলেই দিই যে একদম শুরুতে বসবে, বাট একটু মনে রাখো, একটু কষ্ট করে কাজে দিবে। দেখো, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলা হয়? বিধেয়। এটা আমরা জানি, উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হবে সেটা হচ্ছে বিধেয়, ঠিক আছে? ভার্ব থেকে বাকি অংশগুলো বিধেয়ের পার্টে চলে যায়। এখন দেখো কি বলতেছে,
উদ্দেশ্য ও বিধেয়ের ক্ষেত্রে কোনটি সত্য? উদ্দেশ্য আর বিধেয়ের ক্ষেত্রে কি শর্ত হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় কি করতে পারে, তাদের স্থানটা চেঞ্জ করতে পারে। আমরা নর্মালি যখন প্যাসিভ বাক্য করি তখন কি সাবজেক্টকে কি করে ফেলি, অবজেক্ট করে ফেলি, আর অবজেক্টকে কি সাবজেক্ট করে ফেলি, তারপর আমাদের বাক্য ঠিক থাকে, অর্থ দিচ্ছে। তার মানে হচ্ছে কি তাদের স্থান চেঞ্জ করতে পারে। আর বাকি একটাও হয় না। বিধেয় সম্পর্কে যা বলা হয় তা উদ্দেশ্য না, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। সাধারণত উদ্দেশ্য অংশে ক্রিয়া থাকে, অবশ্যই না ক্রিয়া থাকে বিধেয় অংশে, তাহলে এইটাও আমাদের হবে না, এটাও হবে না। উদ্দেশ্যের সম্প্রসারক বসে না, বসে উদ্দেশ্যেরও বসে বিধেয়েরও বসে, তাহলে এইটাও আমাদের হবে না। ঠিক আছে, তাহলে আমাদের সি নাম্বার হচ্ছে অ্যান্সার। তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন, বাক্যের সমাপিকা ক্রিয়া কোনটি? দেখো, ভাত খেয়ে চেয়ারে বসলেন, বসাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আর এই খেয়েটা কি অসমাপিকা ক্রিয়া, কোনো বাক্যের শেষে যদি এ থাকে, হ্যাঁ, তাহলে এটাকে অসমাপিকা হয়েছে। বসাটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া এখানে। দুর্জন লোক পরিত্যাজ্য, এখন জটিল বাক্যে নিতে হবে। যেহেতু আমাদের নিতে হবে হচ্ছে জটিল বাক্যে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট, আমাদের কি যারা তারা যখন তখন যে সে যেমন তেমন এইরকম কিছু নিতে হবে যেগুলো হচ্ছে সাপেক্ষ। তাহলে দেখো, আমরা বলতে পারি যেসব লোক দুর্জন তারা হচ্ছে পরিত্যাজ্য, যেসব তারা, এটা আমরা যুক্ত করতে পারি, যেসব তারা একটা কমা দিয়ে এখানে যুক্ত করে দিয়েছে, হ্যাঁ, তাহলে যে দুর্জন সেই পরিত্যাজ্য, সেই পরিত্যাজ্য না, এটা হবে না, একটা কমা থাকা ছিল। দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য, এটা হবে না। স্ট্রাকচার হচ্ছে আমাদের দুইটা কেস থাকবে, আমাদের ভার্ব থাকতে হবে। তাহলে যেসব লোক দুর্জন তারা হচ্ছে পরিত্যাজ্য, তো এখানে একটা বি ভার্ব আমাদের আছে, আর পরিত্যাজ্য এখানে হচ্ছে একটা ভার্ব, রাইট। 12 শেষ, আমরা হচ্ছে 13। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? 3 প্রকার, সরল, জটিল, যৌগিক, রাইট। আমরা ইংলিশে জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর বাংলাতে হচ্ছে সরল, জটিল, যৌগিক, তাহলে 3 প্রকার। অ্যান্সারটা হবে আমাদের 3 প্রকার, বি নাম্বার। 14 নাম্বার দেখো এখন কি বলতেছে, 14 নাম্বার, ওকে দেখো 14 নম্বর হচ্ছে নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? যৌগিক বাক্য খুঁজতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে যোজক হিসাবে কি এবং ও আর এই তিনটা আছে কিনা। যদি না থাকে দেন আমরা ফোকাস করব কমা, কোলন, সেমিকোলন বা ড্যাশ, এই চারটার একটা আছে কিনা। দেখো বাক্যে কোথাও কি নাই, যৌগিক বাক্যে কি এবং ও আর কোথাও নাই, ঠিক আছে। তাহলে আমাদের এখন দেখতে হবে যে কমা, কোলন, ড্যাশ বা সেমিকোলন আছে কিনা। তবে আবার এই বাক্যে কি থাকা যাবে না, যেতে, যখন তখন, যারা তারা, এইরকম সাপেক্ষ আবার যদি আমাদের যোজক থাকে তাহলে হবে না, রাইট। ওইটা হয়ে যাবে, তাহলে আমাদের হচ্ছে জটিল বাক্যে চলে যাবে। তাহলে দেখো আমরা দেখি নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে, হ্যাঁ। দেখো সাঁতার কাটা একটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর হচ্ছে ভালো থাকাটা হচ্ছে কি একটা কি, সরি, সাঁতার কাটা একটা ভার্ব, ভালো থাকা মানে এখানে একটা বি ভার্ব আছে, রাইট। তাহলে দুইটা ভার্ব আমরা পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি যৌগিক বাক্য। যদি তুমি যাও তবে, যে যদি তবে এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য, মানে হচ্ছে জটিল বাক্যের কি আমাদের যোজক। সে এখানে এসে সব কথা খুলে বললো না, এখানে কিছুই না, এখানে যৌগিক বাক্যের কোনোই হবে না। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এটাও কি যৌগিক বাক্য হলো না। আমাদের প্রথমটাই হচ্ছে কি যৌগিক বাক্য, রাইট। এখন দেখো পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে, আর জটিল বাক্য কি হবে? তাহলে দেখো যে সে যারা তারা যখন তখন যেমন তেমন এরকম একটা কি হবে, যোজক থাকবে। তাহলে দেখো পরিশ্রমীরা, পরিশ্রমীরা, তাহলে এখানে একটা কি প্লুরাল আছে না, তাহলে যে ব্যক্তি বলবো না, যারা বলবো, অবশ্যই যেহেতু প্লুরাল তাহলে আমরা যারা দিয়ে বলবো, তাহলে এই জন্য যে সেটা এটা এই জন্য এটা রাইট, কারণ এটা সিঙ্গুলার করে ফেলছে। তাহলে আমরা এটা বলবো যারা পরিশ্রম করে তারা জীবনে কি সাফল্য লাভ করে, রাইট। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বার। 15 নাম্বার শেষ, এখন আমরা 16 নাম্বারে মুভ করবো। দেখো অঞ্চল শব্দটি সারির পার না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কি ধরনের কি হবে? দেখো অঞ্চল দ্বারা যদি সারির পার বোঝায় তাহলে একটা ছোট্ট জায়গাকে মিন করতেছে। একটা শাড়ি ধরো, ছোট্ট একটা শাড়ি, মেয়েরা যে শাড়িগুলো পরে, এটার পার, আর একটা ধরো একটা অঞ্চল, হোল একটা রিজিয়ন যখন মিন করবে কোনটা বড় হবে? অবশ্যই এলাকাটা বড় হবে শাড়ির পার থেকে, রাইট। ওইখানে তুমি যেভাবেই অর্থ চিন্তা করো না কেন, সব দিক থেকে কি এলাকাটা বড় হবে। তাহলে যখন বড় হবে অর্থ বেশি, তখন সে গ্র্যাব করে বা বেশি অর্থ সে কি কন্টেইন করতে পারে, তখন সেটা হয়ে যায় অর্থের প্রসারণ। আর যখন অর্থটা কমে আসবে তখন বলা হয় অর্থ সংকুচন, রাইট। যেহেতু এখানে বড় হচ্ছে, এখানে যেহেতু শাড়ির পার থেকে এলাকাটা মিন করতেছে, এলাকা বড়, তাহলে হবে অর্থের প্রসার, এ নাম্বার হবে অ্যান্সার। বাচ্চার্থ কোন শব্দের বলতেছে, বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
বাচ্চার্থ হচ্ছে শব্দের মুখ্য, একদম মেইন অর্থটা প্রদান করে, একদম শাব্দিক অর্থটা প্রদান করে। ঠিক আছে, যেমন মুখ মানে হচ্ছে ধরো একটা অঙ্গ, এটাই মিন করতেছে, এটা হচ্ছে বাচ্চার্থ। আর লক্ষ্যার্থ হচ্ছে ধরো সে হচ্ছে গ্রামের মাথা, এই মাথা দ্বারা কি হচ্ছে কোনো আমাদের অর্গানকে মিন করতেছে না, এটা একটা বলা হচ্ছে যে সে গ্রামের একজন প্রধান বা গ্রামের একজন দায়িত্বশীল ব্যক্তি। আর যখন শুধু বলবো যে তার সে মাথায় ব্যথা পেয়েছে, তখন কিন্তু মাথা দ্বারা আমরা একটা অর্গানই বুঝবো, রাইট? এটাই হচ্ছে আমাদের মুখ্য শব্দ বা বাচ্চার্থ। নিচের কোনটিতে অর্থের প্রসার ঘটেছে? অর্থের প্রসার মানে আগে শব্দটা দ্বারা কম কিছু বোঝানো হতো বা ছোট্ট কিছু বোঝানো হতো, কিন্তু এখন অনেক বেশি বোঝানো হচ্ছে, রাইট? এটা হচ্ছে কি আমাদের প্রসার ঘটেছে। তাহলে দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা দ্বারা বেশি বোঝানো হচ্ছে। দেখো এই যে দেখো বর্ষা, বর্ষা আগে কি মিন করা হতো? বর্ষা একটা ঋতু আমরা জানতাম, রাইট? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হ্যাঁ? এই বর্ষা আগে শুধু একটা ঋতু ছিল, বাট যখন এখন বর্ষা দ্বারা বছর মিন করতেছে, তার মানে দেখো 6 ঋতু চলে আসছে এর ভিতরে। আগে শুধু একটা ঋতু বোঝানো হতো, এখন 6টা ঋতু বোঝাচ্ছে, রাইট? যেহেতু এখানে বছর ব্রেকেটে দেওয়া আছে, তার মানে দেখো আগে এক ঋতু, এখন 6 ঋতু। আগে কম জিনিস, এখন বেশি মিন করতেছে, রাইট? যেহেতু বেশি মিন করতেছে, এই জন্য এটা কি হবে? অর্থের প্রসারণ এটাতেই হচ্ছে, আর কোনোটাতেই কি এমন বেশি বোঝানো হচ্ছে না। তাহলে বাকিগুলো আমাদের অ্যান্সারে হবে না। সোনাই সুহাগা বাগধারাটির সমার্থক বাগধারা হচ্ছে, দেখো সোনাই সুহাগা আর হচ্ছে মণিকাঞ্চন যোগ, এটা সেম মিনিং, হ্যাঁ? মণিকাঞ্চন যোগ, দেখো এটা হচ্ছে আমাদের সি নাম্বার আছে। মানিক জোর, সোনার পাথর, বাটি, এগুলো একটাও এটার সাথে হবে না। পরে দেখো মানিক জোর এর বিপরীত বাগধারা কোনটা? মানিক জোর হচ্ছে খুব সুসম্পর্ক, এখন তার বিপরীত হচ্ছে যেটাতে কি হবে? অনেক খারাপ সম্পর্ক থাকবে বা একজন আরেকজন শত্রু হয়ে যাবে। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে দেখো আদায় কাজকলায় সম্পর্ক। আদায় কাজকলায় মানে হচ্ছে একজন আর একজনকে দেখতেই পারে না, রাইট? এমন হয় না যে কেউ কারোর ছায়ায় কি মোড়াতে চায় না, আমরা বলি না? তাহলে মানিকজোর মানে খুব সুসম্পর্ক, আর আদায় কাজকলায় মানে হচ্ছে একদম খুব মানে খারাপ সম্পর্ক মিন করে। 21 নাম্বার, অসম্ভব বস্তু বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয়? সেটা হচ্ছে বাঘের দুধ। এটা হচ্ছে অসম্ভব বস্তু মিন করার জন্য বাঘের দুধ এটাকে বলা হয়, হ্যাঁ? যে বাঘের দুধ আনতে বলো, মানে অসম্ভব জিনিস, হ্যাঁ? জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো। দেখো তমসা, তমসা শব্দের প্রতিশব্দ কোনটি? তমসা, তিমির, এই সবগুলো হচ্ছে অন্ধকারকে মিন করে। দেখো অন্ধকার কোথায় আছে? এ নাম্বারে 23। দেখো অগ্নি শব্দের প্রতিশব্দ কোনগুলো? দেখো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাকে মনে রাখতে হবে। এইখানে যে দুইটা করে অপশান দেওয়া আছে, দেখো এই দুইটা অপশানে দুইটাই কিন্তু রাইট থাকা লাগবে। একটা সঠিক আর একটা ভুল, এরকম এক কোনটা চুজ করা যাবে না। দুইটা করে অপশান, মানে একটা অপশানে দুইটা করে শব্দ দেওয়া আছে, দুইটাই কি হওয়া লাগবে? সঠিক হওয়া লাগবে। তাহলে দেখো অগ্নি শব্দের দুইটাই হচ্ছে অগ্নি শব্দের প্রতিশব্দ, এটা হচ্ছে কি বহ্নি আর হচ্ছে আগুন। দেখো আগুন আর আদিত্য, আদিত্য হয়ে গেছে এখানে সূর্য। তাহলে দেখো একটা ঠিক বাট আরেকটা ভুল, তাহলে আমাদের কি এই পেয়ারটা বা এই জোড়াটা আমরা কি করতে পারবো না? আমরা চুজ করতে পারবো না, রাইট? এই যে দেখো আগুন আর মারতণ্ড, এটাও সূর্য হয়ে গেল। জ্যোতি বা আগুন, আগুন ঠিক আছে বাট জ্যোতি তো আলো হয়ে গেল, তাহলে এটা রাইট হলো না। তাহলে বহ্নি আর হচ্ছে কি আগুন, এইটাই হচ্ছে আমাদের কি সঠিক শব্দ জোড়, যেটার প্রতিশব্দ হচ্ছে আগুনের। আচ্ছা পরে বলতেছে যে চুল এর সমার্থক শব্দ কোনটি? চুল, চুল তো বুঝতে পারো হেয়ার, তার সঠিক এটা সঠিক সমার্থক শব্দ হচ্ছে কুন্তল। দেখো কুন্তল কোথায় আছে? কুন্তল প্রথমটা। পরে দেখো পরস্পর বিপরীত অর্থ প্রকাশকারী শব্দগুলোকে কি বলে? একটার একটার বিপরীত, অপোজিট ওয়ার্ড করে, তাহলে এটা কি হবে? বিপরীত শব্দ। আর একটার একটা যদি একই জাতীয় অর্থ মিনিং প্রকাশ করে, তাহলে হওয়ার কথা সমার্থক শব্দ, ঠিক আছে? আর সেম অর্থ প্রতিশব্দ হতে পারে, তাহলে যেহেতু বিপরীত প্রকাশ করে, যেহেতু বিপরীত, তাহলে হবে বিপরীত শব্দ। একদম ইজি একটা প্রশ্ন। 26, ইস্তফা শব্দের বিপরীত শব্দ। ইস্তফা মানে কি? এটা থেকে চলে যাওয়া, একদম শেষ করে ফেলা। ইস্তফা মিন্স হচ্ছে কোনো কিছুকে একদম ফিনিশিং করে ফেলা, এন্ড করে ফেলা। তাহলে দেখো আর ইস্তফার বিপরীত তার মানে কি আবার এসে যোগ দিবে, সে রিটার্ন কি জয়েন করবে। তাহলে দেখো আমরা কি বলতে পারি? যোগদান করা, রাইট? যেমন এখন হচ্ছে ইস্তফা, অনেকে অনেক পদ থেকে কি আমাদের উপদেষ্টাগণ তাদের পদ থেকে ইস্তফা হয়ে যাচ্ছে, কারণ তাদের মেয়াদ অলরেডি শেষ। ওকে। 27, দেখো শব্দজোড়ের ক্ষেত্রে বলা যায় শব্দজোড় মিনিংসটা হচ্ছে যে শব্দ উচ্চারণ সেম, বানান ভিন্ন, রাইট? আবার বোঝাবেও ভিন্ন, মিনিংও ভিন্ন, খালি উচ্চারণটাই সঠিক। তাহলে দেখো আমরা কি বলতে পারি? যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি যে ধরো দ্বীপ, এই দ্বীপ দ্বারা হচ্ছে হাতি, আর এই দ্বীপ দ্বারা হচ্ছে একটা স্থান মিন করবে যার চারপাশে হচ্ছে কি
পানি, রাইট? তাহলে দেখো এটার কি বানান ভিন্ন কিন্তু উচ্চারণটা ঠিক, অর্থ ভিন্ন। তাহলে দেখো পাই ক্ষেত্রে বানান আলাদা হয়, হ্যাঁ দেখো বানানটা আলাদা, এখানে বানান আলাদা, একটা রস্যই আর একটা দীর্ঘই, তাহলে এটা কি হয়ে গেল, এটা রাইট হয়ে গেল। উচ্চারণের পার্থক্য থাকলেও বোঝা যায় না। দেখো এখানে দ্বীপ আর দ্বীপ উচ্চারণে তেমন বেশি পার্থক্য নাই, আমরা দ্বীপ দ্বীপ দুইটাকে দ্বীপই বলতেছি, তাহলে এটাও রাইট আমাদের, এটাও রাইট। দেখো উচ্চারণ এক অর্থ ভিন্ন, হ্যাঁ উচ্চারণ তো সেমই হচ্ছে বারবার, দ্বীপ দ্বীপ হচ্ছে বাট অর্থ ভিন্ন। দেখো এই দ্বীপ দ্বারা হচ্ছে কি হাতি, আর এই দ্বীপ দ্বারা হচ্ছে আমার হচ্ছে একটা স্থান যেটা চারপাশে পানি, তাহলে সবগুলোই সঠিক, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার, তাহলে সবগুলোই সঠিক, অ্যান্সারটা হবে ডি নাম্বার। ওকে, এখন দেখো নশ্বর শব্দের বিপরীত শব্দ কোনটি? নশ্বর মানে হঠাৎ কি, যেটা হচ্ছে ধ্বংস হয়ে যাবে, যেটা একদম কি ফিনিশ হয়ে যাবে, হ্যাঁ। আর নশ্বর, তাহলে দেখো তার বিপরীত শব্দটা এমন হবে যেটা কখনো ধ্বংস হবে না, যেটার কোনো শেষ নাই, তাহলে অ্যান্সারটা হবে অবিনশ্বর। অনেকে কি অনশ্বর বলতে পারো, অনশ্বর কোনো শব্দ হয় না, অবিনশ্বর যেটা কি যার কোনো কি ধ্বংস নাই, যার কোনো ক্ষয় নাই, যেটা কি চির বিরাজমান, রাইট? তো আমাদের 28 হয়ে গেল, এখন হচ্ছে 29 আর 30। দেখো 29 কি বলা আছে, 29-এ আছে যে গাথা শব্দের অর্থ কাহিনী, কিন্তু গাথা শব্দের অর্থ কি? দেখো একটাতে কি উচ্চারণ সেম, দেখো এখানে জাস্ট চন্দ্রবিন্দু নাই, এখানে চন্দ্রবিন্দু আছে। আর দেখো গাথা শব্দের অর্থ যদি কাহিনী হয়, এই গাথা মানে হচ্ছে ওই যে কোনো কিছু গাথা মিন্স, এখানে কি বলবো, এটা হচ্ছে গন্থন, অর্থটা জাস্ট এভাবে মনে রাখো গন্থন, বাট এটা এই গাথা দ্বারা হচ্ছে কাথা গাথা কাইন্ড অফ এরকম হতে পারে। ওকে, তো জাস্ট এইভাবে মনে রাখো যে এটা হচ্ছে গন্থন। ওকে, দেখো বাদী শব্দটি দ্বারা যদি ফরিয়াদি বোঝায়, তাহলে এই বাদী দ্বারা কি বোঝানো হয়? এই বাদী দ্বারা হচ্ছে মতাদর্শী, এই বাদী দ্বারা হচ্ছে দীর্ঘ ই দ্বারা যেটা হবে সেটা হচ্ছে মতাদর্শী। কোথায় আছে দেখো বি নাম্বারে, তাহলে অ্যান্সার আমরা হয়ে গেল, আমাদের 30টা অ্যান্সার করে ফেলেছি, খুবই ইজি ছিল, একদম ইজি। এরকম ইজি প্রশ্ন মনে হয় না তোমরা আর পেয়েছো, যেই 3টা পরীক্ষা দিয়েছো তার মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে সুপার ইজি এবং অনেক বেশি মার্কস পাওয়ার মতো একটা প্রশ্ন। বাট তোমাদের ফাইনালগুলো কাইন্ড অফ এমনই হবে, তবে একটু ট্রিকি হতে পারে যেহেতু ফাইনাল পরীক্ষা হবে, আর যেহেতু এখন এডুকেশন মিনিস্ট্রি চেঞ্জ হয়ে গিয়েছে, যে আমাদের নতুন মিনিস্টার চলে আসছে, তো তোমরা বুঝো তিনি কত রাফ অ্যান্ড টাফ, সো অনেক বেশি কী করা লাগবে, পড়াশোনা করতে হবে। তো চলো আমরা হচ্ছে এখন স্যাট সি এর হচ্ছে এই কী করবো এখন, আমরা হচ্ছে রিটেন পার্টটা একটু দেখবো, ঠিক আছে? কী আছে দেখো, মনে করো তুমি হচ্ছে মিতু অথবা রাখিব, তুমি রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একটা সংবাদ প্রতিবেদন লিখতে হবে। তো সংবাদ প্রতিবেদনের প্রথমে আমাদের একটা টাইটেল চুজ করতে হবে। টাইটেলটা কী হবে? রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। টাইটেল আমরা পেয়ে গিয়েছি। স্ট্রাকচার: নাম, স্থান, তারিখ। ওকে, দেখো নাম জাবেদ হোসেন, এটা এটা এখানে ভুল হয়ে গেছে, এটা আমরা নিতে পারবো না, আমাদের এখান থেকে রাকিব নিতে হবে, আমরা যেহেতু ছেলে, তাহলে এটা হবে রাকিব, রাইট? এটা হবে রাকিব। আর যেহেতু আমরা জানি রূপনগরটা হচ্ছে মিরপুরে অবস্থিত, তাহলে মিরপুর দিয়ে দিলাম, মিরপুর ঢাকা। আর হচ্ছে লিখতেছি 22 ফেব্রুয়ারি, যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, তো আমরা 22 ফেব্রুয়ারি একদিন পরে লিখবো। এখন দেখো শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কী কী হয় একটি স্কুলে? এতদিন থেকে ক্লাস 1 থেকে তো দেখে আসছো, ধরো 1 2 3 4 5 পর্যন্ত আমরা বাদ দিলাম, 6 7 বাদ দিলাম, 8 9-এ তো তুমি বুঝতে পারতেছো 8 9 10 যে একটা শহীদ দিবসে কী রকম অনুষ্ঠান, কী কী অনুষ্ঠানগুলো বা কী কী সেগমেন্টসগুলো থাকে একটা অনুষ্ঠানে, এই সমস্ত ব্যাপার সব শুরু থেকে লিখে দিবা। যে প্রথমেই কী করি আমরা, খালি পায়ে বা নগ্ন পায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি, তাদের শহীদদের স্মরণে দোয়া মাহফিল করা হয়, কি আর কী ধরো জাতীয় সঙ্গীত গাওয়া হয়, একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকে, মাঝে মধ্যে কিছু কী থাকে, ক্রীড়া প্রতিযোগিতা থাকে, প্রধান অতিথি ভাষণ দেন, বিশেষ অতিথি ভাষণ দেন এবং আমাদের ভাষা শহীদদের স্মৃতিগুলো তুলে ধরেন, এই সমস্ত ব্যাপার স্যাপার জাস্ট লিখে দিবা, দ্যাটস অ্যানাফ, ঠিক আছে? তবে বাট বি কেয়ারফুল, তোমাকে কী করতে হবে, স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ তোমার মার্কস অনেক কমে যাবে। তোমাকে ফোকাস করতে হবে, স্ট্রাকচারটা তুমি কী লিখতেছো সঠিক লিখে জাস্ট এক্সপ্লেইন করে দিবা। ওকে, পরে দেখো কি 2 নম্বরে বলতেছে, মনে করো তুমি মাইশা বা মাহিরম, ওকে, চারুকলায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয় সংবাদ প্রতিবেদন লিখো। তো চারুকলাটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি জাস্ট লিখে দিলা। তো দেখো তুমি মাইশা আগে লিখলা, তুমি মাইশা লিখলা, মাইশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক, দেখো তুমি এটা দিয়ে দিলা। হ্যাঁ, পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কী লিখতেছে, আমাদের চারুকলায় আন্তর্জাতিক মাতৃভাষাটা এখানে মেনশন করা আছে। তুমি লিখলা যে চারুকলাতে প্রধান অতিথি এসেছিলেন প্রায় এত
ধরো 50 জন প্রতিযোগী অংশ নিয়েছেন, তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তাছাড়া আরও কিছু কি ছিল, সেগমেন্টস ছিল চিত্রাঙ্কন ছাড়াও। জাস্ট এটা জাস্ট মানে জাস্ট বলে দিলাম যে তার মধ্যে তুমি এটা আইডেন্টিফাই করতে পারো যে আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে আমিও একটা পুরস্কার পেয়েছিলাম। জাস্ট একটু বলে দিলা, এবং তোমার এখানে অভিজ্ঞতাটা কেমন ছিল, একটা দারুণ প্রাণবন্ত অভিজ্ঞতা ছিল, এবং তুমি আশা করছো এইরকম জিনিস মানে এরকম এই টাইপ অফ কি মানে অনুষ্ঠানগুলো যেন আরও বেশি হয়, বা এগুলোর প্রতি যেন আরও বেশি এনকারেজ করা হয়, রাইট? এই সমস্ত ব্যাপার সেবা জাস্ট লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে, এর বেশি কিছু লিখতে হবে না। দেখো, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন একটা দারুণ বিষয়, এটা আমরা জানি। 1952 সালে যে কী ঘটনাটা ঘটলো আমাদের সাথে। তো তুমি জাস্ট ভূমিকাটা লিখবা ভাষা আন্দোলন। এটা তো তোমরা জানো যে বাংলাদেশ হওয়ার আগেই বাংলাদেশের ভাষাটা কী হবে এটা নিয়ে একটা বড় ধরনের তর্ক বিতর্ক ছিল। প্রায় 1937 সাল থেকে এটা তর্ক বিতর্ক, বাট 1947 যখন দেশ ভাগ হয়ে গেল তখন এটা আরও চরম আকারে গিয়েছিল। তারপর 1952 সালের একটা নিষ্পত্তি চলে আসে, রাইট? তো দেখো, 1947 সালে দেশ বিভাগের পর থেকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে সংগঠিত আন্দোলনকে ভাষা আন্দোলন সংজ্ঞা দিয়ে দিলা। তারপর হচ্ছে সময়গুলো জাস্ট মেনশন করে দিলা, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি জাস্ট বলবা, তারপর 52 সালে চলে আসলা। 52তে আসার পর রফিক, শফিক, জব্বার তাদের যে প্রাণ দিয়েছিল, কিসের জন্য দিয়েছিল, তার পার্সপেক্টিভটা জাস্ট লিখে দিবা ভাষা। তারপর আস্তে আস্তে এটা আমাদের কি হলো, আন্তর্জাতিক মাতৃভাষা তো হয়ে গেল। হ্যাঁ, এখন সারা বিশ্বে এটাকে উদযাপন করা হয়। এই সমস্ত ব্যাপার সব জাস্ট হাইলাইট করে দিবা। এত আহামরি কঠিন কিছু না, যেহেতু একদম আমাদের পরিচিত একটা টপিক থেকে চলে আসছে, রাইট? তুমি তোমার মতো করে চলে দিলা। এবং দেখো, ভাষাকে কেন্দ্র করে অনেক সাহিত্য বা অনেক কবিতা, অনেক উপন্যাস, অনেক নাটক লিখিত হয়েছে। এইগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো জাস্ট এখানে একটু মেনশন করে দিবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা। পরে দেখো, রুকেয়া সাখাওয়াত হোসেন, যাকে কি নারী জাগরণের প্রতীকীত বা অগ্রদূত বলা হয়, তার সম্পর্কে একটা আসছে। তো দেখো, তুমি স্টেপটা কি ফলো করতে পারো, ভূমিকা দিতে পারো। রুকেয়া সাখাওয়াতের পরিবার, তার স্বামী বা তার হচ্ছে তার বাবা একজন কি ছিল, একটা ভূস্বামী ছিল। হ্যাঁ, আমরা জানি তার বাবার নাম ছিল যে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের, এরকম একজন ছিলেন। তিনি একজন জমিদার ছিলেন। তার স্বামীর কথা, তার নারী শিক্ষার বিস্তারের জন্য তিনি অনেক অনেক কাজ করেছেন বাংলাদেশের পার্সপেক্টিভে। তাকে বলা হয় প্রতীকীত, মানে তার মাধ্যমে নারীরা কী করেছিল, সাহস পেয়েছিল ঘরের বাহির থেকে এসে বা চার দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়ে এসে শিক্ষার আলো পেতে বা শিক্ষার স্বাদ তারা নিতে শুরু করেছিল, রাইট? সাহিত্য অবদান, তিনি অনেক অনেক সাহিত্য লিখেছেন, যেগুলোর মাধ্যমে তিনি কী করেছিলেন, মতিচুরি, এই সমস্ত মানে সাহিত্য চর্চার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে নারীরাও কি সাহিত্য রচনা করতে পারে এবং তাদেরও কি আছে, ক্যাপেবল আছে। তারা এইগুলোর মাধ্যমে তিনি কি পুরুষদের আধিপত্যবাদের বিরুদ্ধে লিখেছেন এবং নারী জাগরণের পক্ষে লিখেছেন। ওকে, নারী জাগরণ অগ্রদূত রুকেয়া, তো আমরা আগে বলে দিচ্ছি। তারপর উপসংহার, কারণ উপসংহার জাস্ট একটু বলে দিলা যে তার মাধ্যমে নারীরা কি ঘর থেকে বাইরে আসতে শিখেছিল, নিজেকে নিয়ে চিন্তা করতে পারতে, মানে শিখেছিল যে না, আমাকেও কিছু করতে হবে, আমাকেও কি কন্ট্রিবিউট করতে হবে, ব্লা ব্লা ব্লা। এই বিষয়গুলো জাস্ট লিখে দিবার। ওকে, তো রুকেয়া হোসেন তো অলরেডি হয়ে গেল। সো এই ছিল হচ্ছে আমাদের সেট সি এর সলিউশন। কারণ এত সহজ প্রশ্ন, এত বেশি এক্সপ্লেন করার কিছু নাই। একদম তোমাদের হচ্ছে সবগুলো বর্গ থেকে বেশি চলে আসছে। বর্গগুলি কেমন, আর হচ্ছে নর্মালি হচ্ছে বাক্য। তো তোমাদের এখানে কি ছিল, নর্মালি হচ্ছে এমসিকিউগুলো ছিল বর্গ থেকে, আর হচ্ছে বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো থেকে চলে আসছে। একদম ইজি একটা পার্ট ছিল। আই হোপ তোমাদের প্রশ্ন খুব ইজি ছিল, তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো। সো এটাই ছিল আমাদের আজকের মতো, এই পর্যন্তই। আমাদের ক্লাস অলরেডি শেষ। তো তোমরা ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।